রেজিস্টার পেজটা কিসের মধ্যে ছিল? পাবলিক, এখানে ছিল রেজিস্টার, এই তো। এখানে দেখেন আমাদের যে ইনপুট ট্যাগ গুলো ছিল, প্রতিটা ইনপুট ট্যাগের এক একটা নেম ছিল না? এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা যে ডাটাটা দিচ্ছি, এই ডাটাটা আমাদের ডাটাবেজে সেভ তো করতে হবে। এখন ডাটাবেজ সেভ করতে হলে সেই ইনসার্ট নামে ফাংশন লাগবে না? আমরা এবার আবার কাজ করতে হবে, তবে আগের থেকে এটা একটু জটিল। আগে 2-3টা ছিল, এবার খবর আছে, এবার অনেকগুলো, 8-10টা। তো যাই হোক, এখানে যাই ডিএল নামক ফোল্ডারে, এখানে দেখি রেজিস্টার নামে কোনো কিছু নাই। তো আমি একটা কপি করতে পারি, এটাকে কপি করি সিটি। রেজিস্টার ডট পিএইচপি। তো এটাকে আমরা ওপেন করলাম। এখন এখানে কি হবে? রেজিস্টার হবে না? রেজিস্টার কলামের নেম কি একটা মনে আছে? কলামের নেম বেশিরভাগই মনে নাই, সমস্যা নেই, আমি আগে এগুলো কাটি। কোনটা যেন ছিল? আইটি3 প্রজেক্ট। আচ্ছা, এখানে যাই ইউজার, ইউজার টেবিলে যে দেখি কি কি আছে। একটা আছে আইডি, নেম, ইমেল, কন্ট্যাক্ট, অ্যাড্রেস, সিটি। এখন এখানে যেগুলো আছে, আমাদের এখানে আরেকটা কলাম বাড়াইতে হবে, যেহেতু আমাদের ভেরিফিকেশনে একটা কিছু করতে হবে না। তো আমরা এখানে আগে থেকেই একটা কলাম বাড়াই, না হলে পরে আবার বাড়ানো লাগবে। এখানে গো বাটনে ক্লিক করি। এখানে ভেরিফাই নামে একটা কিছু নিলাম, ডাটা টাইপ দিলাম var ক্যারেক্টার, আর এখানে লেন দিলাম সর্বোচ্চ 10। আমি নিবই 1 2 3 4 এইগুলোর কিছু একটা। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটু বেশি দিয়ে রাখি, পরে আবার বলবেন স্যার 10 কেন দিলেন, 100 দিলাম। সেভ। তাহলে এবার স্ট্রাকচারে যাই, এখানে আছে আইডি, নেম, ইমেল, কন্ট্যাক্ট। তাহলে এবার ভেরিয়েবল গুলো বানিয়ে ফেলতে পারি। ইমেল, কন্ট্যাক্ট, এরপর কি ছিল? অ্যাড্রেস, এন্টার, অ্যাড্রেস, জেন্ডার। এখন এখানে ইমেজ আছে না? ইমেজ, ইমেজ নিয়ে তো কাজ আমরা করছি, প্রোডাক্টে কাজ করছি না ইমেজ নিয়ে? এখানে ইউজার ইমেজ আর নিলাম না ইনপুট। ইউজার ইমেজ আমাদের আপাতত দরকার নাই। তাহলে জেন্ডার আছে, সিটি আইডি, কান্ট্রি আইডি। তো এখানে আমি কান্ট্রি আইডি অলরেডি নিয়েছি, এখানে নিতে পারি সিটি আইডি। সিটি আইডি, কান্ট্রি আইডি, আর লাস্টে একটা কি আছে? ভেরিফাই আছে না? সেক্ষেত্রে আমরা এখানে আরেকটা লাইন নিতে পারি, যদিও লাগবে না এখন। ভেরিফাই, এই তো ভেরিয়েবল। এখন ভেরিয়েবল গুলো যদি এই হয়, ইনসার্ট নামে আমার কিছু একটা থাকবে, সব কিছুই ঠিক থাকবে, শুধু চেঞ্জ হবে কি এসকিউএল কমান্ডটা, এটা চেঞ্জ হবে, তাই তো? তো এটাকে বাদ দিই, এখানে লিখতে পারি ইনসার্ট ইনটু। তবে এটা অবশ্যই আমাকে স্ট্রিং করে দিতে হবে, স্ট্রিং। কোন টেবিল? ইউজার। এখানে বলতে পারি কোন কলামে ডাটা ইনসার্ট করব। আইডি তো লাগবে না, নেম, ইমেইল, তারপর আছে কন্ট্যাক্ট, এরপর আছে অ্যাড্রেস, অ্যাড্রেস, এরপরে আছে জেন্ডার। হুম, পাসওয়ার্ডটা মানে বাদ পড়ছে, আস্থা দিয়ে দেবে, সমস্যা নেই। সিটি আইডি, এরপর আছে কান্ট্রি আইডি। আর এখন ফার্স্ট মানে প্রাথমিক অবস্থায় আমার ভেরিফাই নিয়ে কোনো কাজ নেই। ভেরিফাই হচ্ছে আমি যখন ভেরিফিকেশন করব তখন এটা নিয়ে কিছু একটা করব। তো এটা ফাঁকা থাক।
এখন দেখি যে আমাদের এখানে একটা পাসওয়ার্ড নামে কিছু একটা থাকার কথা ছিল, পাসওয়ার্ড নামে কিন্তু কোনো কলাম নাই, কিন্তু আমাদের পাসওয়ার্ড নামক একটা কলাম লাগবে, তাই না? তো আমরা এখানে একটা কলাম অ্যাড করি। এখানে বললাম যে ইমেল আছে, ইমেলের পরেই একটা কলাম অ্যাড করব, ইমেল। এখানে বললাম গো, এখানে নেম দেব পাসওয়ার্ড, এখানে ডাটা টাইপ দিলাম var ক্যারেক্টার, লেন্থ দিলাম 200, আর কোনো কিছু আপাতত দরকার নাই। এখন ওখানে কি আমরা রিটাইপ পাসওয়ার্ড নিছিলাম? রিটাইপ পাসওয়ার্ড, তাহলে আমরা এখানে একটা কলাম বাড়াইতে পারি, আবার নাও বাড়াইতে পারি। তো সবচেয়ে ভালো হয় একটা কলাম নিলাম, একটা কলাম নিলে যে আমার ক্ষতি হয়ে যাচ্ছে তা তো না। আমার যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডের পরে আমি আর একটা কলাম নিব, যে পাসওয়ার্ড, ঠিক আছে? এটা করে দিলাম var ক্যারেক্টার, এটা সর্বোচ্চ আমি দিয়ে দিলাম 200, সেভ। তো এবার এখানে যাই স্ট্রাকচারে, দেখি যে ইমেল আছে, ইমেলের পরে দুটো আছে পাসওয়ার্ড, পাসওয়ার্ড। তো সেক্ষেত্রে আমি এখানে ইমেলের পরে দুইটা ভেরিয়েবল নেই, পাসওয়ার্ড, আর একটা নেব ইটা স্মল লেটার, ঠিক আছে? তাহলে দেখেন ভেরিয়েবলের নেমগুলো নিছি না? এবং এখানে কিন্তু একটা কাজ আছে, কাজটা কি, যে আমার এখানে যেটা আছে যে প্রতিটা কলামের সাথে আমার ভেরিয়েবলের নেমগুলো সেম টু সেম আছে। এখন এখানে আমার যে নেমগুলো ছিল এগুলোও দেখতে হবে। আমি যে রেজিস্টার নিয়েছি এখানে প্রতিটা ইনপুট ট্যাগের নেম আছে না, আমি চেক করে দেখবো যে এই নেমগুলো আমি সেম টু সেম দিছি কিনা। তাহলে নেম আছে, ইমেল আছে, কন্ট্যাক্ট আছে, পাসওয়ার্ড আছে। এখন ব্যাপারটা যাই হোক, এর উল্টাপাল্টা হলে সমস্যা নাই। এখানে দেখেন যে এটা আমরা কিন্তু স্মল লেটার দিছিলাম, রিপাস এটা স্মল লেটার। এরপর এখানে দেখি অ্যাড্রেস ঠিক আছে, জেন্ডার ঠিক আছে, কান্ট্রি আইডি। এখন এখানে সিটির এখানেও আমরা নেম আবার দিচ্ছি কি কান্ট্রি আইডি, এটা কি হবে সিটি আইডি, সিটি আইডি লাস্টে কি আছে রেজিস্ট্রেশন। ওকে, তাহলে এবার নেমগুলো সেম আছে তো? এই নেমগুলো সেম রাখার একটা উদ্দেশ্য আছে। এর আগে আমরা 10টা লাইন লিখছি, 10টা লাইনের জায়গায় একটা লাইন লিখবো। ভাই এগুলো মনে হয় আপনি আপনাদের দেখাইছে অলরেডি। তারপরও এখানে দেখেন তো আমার এগুলো লিখতে হবে না, যে ইমেলের পরে আছে কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড কমা এরপর আছে পাসওয়ার্ড, ঠিক আছে? এবার জাস্ট আমার ভেরিয়েবলগুলো লিখতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি ভ্যালুজ, ফার্স্টে বলতে পারি যে আমার ফার্স্ট যেটা আছে নেম, নেমটা কি var ক্যারেক্টার। তো ডাটা টাইপ যদি var ক্যারেক্টার হয় তাহলে এরকম কিছু একটা লিখতে হবে না, যে দিস টেন্স টু নেম। এইটাকে কপি করি, নেমের পরে কি ছিল ইমেল, তাহলে আমি এখানে বলবো দিস টেন্স টু ইমেল, কমা এরপরে কি ছিল পাসওয়ার্ড, পাসওয়ার্ডটাও আমরা ডাটা টাইপ কি দিয়েছি var ক্যারেক্টার, তাহলে এখানে বলতে পারি পাসওয়ার্ড। এরপর কি বলতে পারি পাসওয়ার্ড আছে না? কথাগুলো কি বুঝতেছেন না আমি যা বলতেছি শুধু শুনতেছেন? এরপর কি ছিল কন্টাক্ট নেবে, কন্টাক্ট। এরপর দেখেন আছে কি অ্যাড্রেস, একদম লাস্টটা আগে বললে হবে না স্যার, ওই যে সিরিয়ালে লিখছি এই সিরিয়াল অনুযায়ী ভেরিয়েবলগুলো লিখতে হবে। আমি যদি এইগুলো উল্টা পাল্টা করে দিই তাহলে এই উল্টা কলামে কিন্তু উল্টাটা সেভ হবে। সিরিয়ালে বলতে হবে যে আমার এখানে কলামের নেমটা আমি যে সিরিয়ালে বলবো ভেরিয়েবলের নেমগুলো ওই সিরিয়ালে লিখতে হবে। এখানে দেখেন অ্যাড্রেস দিছি, এরপরে কি আছে জেন্ডার, তাহলে এখানে আমি আবার করতে পারি, এখানে বলতে পারি জেন্ডার। এরপরে কি আছে সিটি আইডি আর একটা আছে কান্ট্রি আইডি। এখন স্যার সিটি আইডি আর কান্ট্রি আইডি এটা কি var ক্যারেক্টার না ইন্টিজার? ইন্টিজার যদি হয় তাহলে সিঙ্গেল কোটেশন হবে। তাহলে এখানে আমি বলতে পারি যে দিস চেঞ্জ টু কান্ট্রি আইডি, কারণ প্রথমে হবে সিটি আইডি, সিটি আইডি। এরপরে বলতে পারি দিস চেঞ্জ টু কান্ট্রি আইডি। এই হচ্ছে মোটামুটি আমাদের এসকিউএল কমান্ড।
খুব ছোট একটা কমেন্ট, তাই না? আর আমরা এই জায়গায় এসে ভুল করি সবাই। সব কিছু ঠিক আছে, সব কিছুই পারি, কিন্তু এখানে দেখা যাচ্ছে এতগুলো ডট কম, এতগুলো সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, কোথায় একটা বিস্ময় যাবে, এটার জন্য ইয়ে দেবে। তা আসলে এটা দিয়ে ভয়ের কোনো কারণ নাই, কারণ আমি যদি সিরিয়ালি লিখতে থাকি, যখন লিখবো মানে যখন যেটা শুরু করবো তখন সেটা শেষ করে এলাম, তাহলে আমার 1000 টাকা 5000 টাকা, আমার তো সমস্যা নেই। এখন ইনসার্টটা যদি হয়, তাহলে নিচে দেখেন যে আমার ডিসপ্লে আছে। এখন আমার আপাতত এখানে যে ডিসপ্লে আছে দরকার নাই, ডিলেটও আমার দরকার নাই, আপডেটটা দরকার হতে পারে, কারণ আমার এখানে ভেরিফাই নিয়ে কিছু কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে এটাকে কমেন্টস করে রেখে দিলাম, পরে যা আছে আমার ভবিষ্যতে কোনোদিন লাগলেও লাগতে পারে, ডিলিট করলাম না, ঠিক আছে, কমেন্টস করে রেখে দিলাম। এখন ইনসার্টটা আমার মোটামুটি রেডি না, তাহলে আমি ইনসার্ট ফাংশনটাকে কল করে আপাতত রেজিস্ট্রেশন তো করতে পারবো। তাহলে এবার যেতে পারে আমার সে রেজিস্টার পেজে, এই যে যেখানে এটি লিখছি ওটা উপর আছে থাক, এর নিচে আমি পিএসপির কোডগুলো লিখতে পারি। আমার ফার্স্ট কাজ হচ্ছে পিএসপির স্ট্রাকচার নিব, এরপরে কি করব, ওই পেজটাকে ইনক্লুড করব। পেজটা অবশ্যই কোনো একটা ফোল্ডারে আছে, সেটা হচ্ছে ডিআইএল, পেজের নেম হচ্ছে রেজিস্টার ডট পিএসপি কিছু একটা, বুঝতে পারছি। এরপরে দেখেন তো আমি একটা অবজেক্ট বানাবো, নেম দিলাম আর, এখানে বললাম নিউ, ক্লাসের নেমটা হচ্ছে রেজিস্টার। এখন কি করতে পারি, আগে চেক করবো না সেটা সাবমিট বাটনে ক্লিক করছি কিনা, কারণ রেজিস্ট্রেশন বাটনে ক্লিক না করলে তো আমার রেজিস্ট্রেশন করার কোনো ইচ্ছা নাই। তো সেই ক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে ইসেট $_ পোস্ট, এখানে বলতে পারি কি যে বিটিএন, যদি কিছু একটা হয় তাহলে কিছু একটা করতে পারি, কি করতে পারি, যে ওখান থেকে যে ডাটাগুলো পাঠাচ্ছে সেই ডাটাগুলো আগে রিসিভ করতে পারি, তারপরে যে যে ভেরিয়েবল আছে ওগুলোতে লোড করে দিতে পারি। এখন স্যার ভেরিয়েবল কয়টা আছে, 7টা, তাহলে আমি কি এবার 7বার মানে রিসিভ করব, আমি আর 7বার রিসিভ করব না, তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ফর ইয়েস, যদিও পারবো কিনা শিওর না, তবে চেষ্টা করে দেখতে পারি। পোস্টের মধ্যেই থাকার কথা, এখানে বলতে পারি পোস্ট, এখানে বলবো $k $v, এখানে বলবো যে আমাদের অবজেক্টের নেম কি দিছিলাম, আর না, টেন্স টু কে ইকুয়াল $v, কিছু বুঝলাম। এই কোডটা মনে হয় আপনাদের আগে দেখাইছিলাম, আপনাদের কাছে দেখাইছিলাম না, দেখাইছিলাম, আপনি মনে ক্লাসে উপস্থিত ছিলেন না। যে আমাদের যে এটা কি একটা কি কি বলতে আমরা কি বুঝি, যে এই যে এখানে যে ইন্ডেক্সিংটা আছে সেই ইন্ডেক্সিংটা, তাই না? আর এখানে $v কেন দিলাম, যে ওই ইন্ডেক্সিং এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা লোড হবে কিসে, $v এর মতো। এখন দেখেন যে এখানে আমি লিখছি কি আর টেন্স টু কে, মানে কি, যে এখানে যদি এরকম আসে যে আর টেন্স টু, ধরলাম যে আমার নেম আসলো, এখন এই নেম নামক আমার একটা ভেরিয়েবল আছে না, তাহলে দেখেন তো এখানে সরাসরি সেই ভেরিয়েবলের নেমটা তো কল হয়ে যাচ্ছে, এবং এই ভেরিয়েবলের মধ্যে আমার একটা ডাটা সেভ হয়ে যাবে, কোন ডাটা, যে আমার পোস্টের মধ্যে যদি কোনো একটা নেম থাকে তাহলে সেই নেমটাই কিন্তু ওই নেম নামক ভেরিয়েবলে অটোমেটিক লোড হয়ে যাচ্ছে। এখন এই লুপটা কতবার ঘুরবে, পোস্টের মধ্যে যতগুলো ডাটা থাকবে ততবার। তো সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু ওই 10টা লাইন বা 7টা লাইন এক্সট্রা লেখার দরকার নাই, আমি শুধু এগুলো লিখলেই পারি। এখন যদি এই পর্যন্ত পারি তাহলে কি করতে পারি, আবার চেক করতে পারি না যে সে কোনোটা ফাঁকা দেশে কিনা, এই চেক করা তো দেখাইছে না, চেক করা দেখায় নাই, যে ইফ আমি এখানে বলতে পারি যে আর টেন্স টু নেম ইকুয়াল ফাঁকা, এই জিনিসগুলো দেখাইতে পারি না, এই জিনিসগুলো তো আমি আপনাদের অলরেডি দেখাইছি তো। তো এত কিছু আমি আর করলাম না, আমি কি বললাম, যে সে যদি কোনো কিছু একটা ডাটা পাঠায়, ডাটাটা লোড হবে এর মতো, আর আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করব। তাহলে এখানে বলতে পারি যে ইফ যদি কি হয়, আর টেন্স টু, ফাংশনের নেম কি দিছি আমরা, ইনসার্ট হয়, তাহলে মেসেজ দিব যে রেজিস্ট্রেশন সাকসেসফুলি, ঠিক আছে। আর যদি না হয় কোনো একটা ইরো তো অবশ্যই করছে,
আমরা সেই ইরোডটা নিয়েও কাজ করতে পারি। কি করতে পারি, ইরো তো ওখানে সেভ করাই আছে, তাহলে আমি এখানে বলবো $আর টেন্স টু ইরোড। আর এটাকে আমাদের দেখতে হবে না, তাহলে এটার আগে একটা প্রিন্ট। এখন শুধু রেজিস্ট্রেশন সাকসেসফুলি দেখালে তো হবে না, আবার একটা মেল পাঠানো লাগবে না, ইমেল তো পাঠানো লাগবে। তাহলে এখানে আমি কিছু ভেরিয়েবল বানাইতে পারি। ভেরিয়েবলে কি বলতে পারি, যে ফার্স্টে বলবো ইমেল। আমি যে ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠাবো সেই ইমেল অ্যাড্রেসটা আমি কোথায় পাবো, ওই ভেরিয়েবলে পাবো না। সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি $আর টেন্স টু ইমেল, ইমেল। এখন আমি আর একটা ভেরিয়েবল নিতে পারি, যে সাবজেক্ট। আমি যে একটা মেল পাঠাবো, মেল পাঠাই তাহলে সাবজেক্ট লাগবে না, তো সেক্ষেত্রে আমি এখানে একটা সাবজেক্ট সেভ করে রাখতে পারি, যে ঠিক আছে, একটা জাস্ট দিলাম। এখন একটা মেসেজ পাঠাবো না, কারণ কি আমার তো একটা লিঙ্ক তাকে পাঠাইতে হবে, যে সেই লিঙ্কে ক্লিক করলে আমরা মেসেজের রেজিস্ট্রেশন সাকসেসফুল। তাহলে আমি এখানে আর একটা কিছু নিতে পারি, এখানে একটা লিঙ্ক আমরা পাঠাবো। কোন ধরনের লিঙ্ক পাঠাইতে পারি, এই লিঙ্কটা আমরা পরে দিব, কারণ ইমেলটা তো আমরা এখন পাঠাইতে পারবো না, আমরা তো এখন লোকাল সার্ভারে কাজ করতেছি। এই ইমেলটা তখনই কাজ করবে যে যখন আমরা এই প্রোগ্রামটাকে একটা অনলাইন সার্ভারে আপলোড করব, তখন। তো সেই ক্ষেত্রে আমি এটাকে আপাতত ফাঁকা রাখলাম, লিঙ্কটা আমরা পরে দিব। এখানে আমার আরেকটা জিনিস আসতে পারে, ওকে, ইমেল এখানে বললাম আমরা কোন ইমেল অ্যাড্রেসটাকে পাঠাবো, আর এটা ইমেল না দিয়ে আমরা টু দিয়ে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো যে আমরা কোন ইমেল অ্যাড্রেসে পাঠাবো। আর এখানে ইমেল অ্যাড্রেস, আমার একটা ইমেল অ্যাড্রেসটাকে পাঠাইতে হবে না, না হলে কি ইচ্ছা করে আমরা ইমেল পাঠাইতে পারবো? ইমেল পাঠাইতে হলে আমার দুইটা ইমেল অ্যাড্রেস লাগবে, যে একটা থেকে আরেকটা ইমেল অ্যাড্রেসে যাবে, সেন্ড হবে। তো সেই ক্ষেত্রে এখানে আমি কোন ইমেল অ্যাড্রেসটাকে পাঠাবো সেই ইমেল অ্যাড্রেসের নেম, আর টুটা হচ্ছে আমি কোন ইমেল অ্যাড্রেসে পাঠাবো। ঠিক আছে, এখন এরপর আমার আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হেডার। এখানে আমি বলতে পারি যে ফ্রম কোন ভেরিয়েবল থেকে যাবে, মানে কোন ইমেল অ্যাড্রেস থেকে যাবে, ইমেল। এখানে আমি আরেকটা কাজ করব, যে ইফ যদি সেন্ড হয়, কি সেন্ড হয়, ইমেল অ্যাড্রেস, তাহলে বলতে পারি যে ট্রু। এরপরে বলতে পারি যে $সাইন সাবজেক্ট, এরপর কি যাবে, মেসেজ যাবে না, তাহলে বলতে পারি যে $সাইন মেসেজ। এরপরে বলতে পারি যে কিভাবে যাবে, তাহলে $সাইন হেডার। যদি সেন্ড হয় তাহলে আমি একটা মেসেজ দিতে পারি, আসলে মেসেজ তো দিব না, এখানে আরো কিছু কাজ করব। তো এখানে কিছু একটা রাখলাম, আর যদি সেন্ড না হয় তাহলে এখানেও কিছু একটা হবে। তো মেন কথা হচ্ছে এই কোডটা আমি এক্সট্রা করে রাখলাম, এখন কোনো কাজেই লাগবে না। যতক্ষণ না আমরা অনলাইন সার্ভারে যাচ্ছি ততক্ষণ এই কোডটা দিয়ে আমরা কোনো কিছু করতে পারবো না। তো আপাতত এই কোডটা আমি লিখে রাখলাম এবং এটাকে কমেন্টস করে রাখলাম, যে এইটা নিয়ে তখনই কাজ করবো যখন এটাকে অনলাইনে আপলোড করবো। এখন আপাতত দেখি যে রেজিস্ট্রেশনটা করতে পারি কিনা, ডাটাটা সেভ হয় কিনা, সেভ হইলে তারপরে বাকি কাজ। তাহলে আমরা এখানে যাই, উপরে একটা এরর আছে, এরর থাক, সমস্যা নেই। এখন এখানে দেখি সিনট্যাক্স এরর আনএক্সপেক্টেড, কত নাম্বার লাইন, রেজিস্টার ডট পিএসপি 22 নাম্বার লাইন। তাহলে এখানে যাই রেজিস্টার ডট পিএসপি 22 নাম্বার লাইন, কোথাও মনে হয় টেন্স টু কিছু একটা ঝামেলা হয়েছে। This tends to name, this tends to email, this tends to password, this tends to repassword, this tends to gender. দেখেন এখানে কি কোনো কিছু চোখে পড়ে, একটা টেন্স টু নিয়ে সমস্যা হয়েছে, ডাবল কোটেশন শেষ,
$, tends to CN. এখানে ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করে, লাইনের সংখ্যা বাড়লে তো আমার সমস্যা নেই, তো আমি সবগুলো এসে নিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। এবার দেখেন কোথাও কোনো উল্টা পাল্টা হয়েছে কিনা। এই 22 নাম্বার লাইনে ধরতেছে, তার মানে এখানে কিছু একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আচ্ছা দেখি এবার 30 নাম্বার লাইন। এই যে এখানে একদম লাস্টের লাইনে $সাইন দেওয়া হয় নাই, এই দিফের আগে $সাইন ছিল না। এতগুলো চোখ কাজে লাগায় তারপর একটা $সাইন খুঁজে পেলাম না। আচ্ছা যাই হোক, কিন্তু একটা লিখি। কোথায় ধরতে হবে? আমার চিরশত্রু। হ্যাঁ, আজকে কিন্তু জাতির বিবেকের কাছে একটা প্রশ্ন আছে, বুঝছেন? জাতি অনেক কিছু জানতে চায়। কিসের জন্য একটা সারমর্ম বলছিলেন যে না আর না কে যেন একটা লাখের সংখ্যা আছে। কে তাই? আমার তো মনে আছে যে একটা লাখের সংখ্যা আছে। আচ্ছা, এখান থেকে বাংলাদেশ দিই, ঢাকা 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 ঢাকা। ওকে, আজকে বলবে আর কি, মনে করে। আচ্ছা, রেজিস্ট্রেশন। এখন দেখি এখানে কোনো মেসেজ যায় কিনা। এই যে উপর চেঞ্জ হয়ে গেছে, এখানে একটা প্রবলেম আছে স্যার, আমার মনে ছিল না। সেটা কি করছি, এই উপরে কোনো কিছু দিই নাই, ফাঁকা আছে। মেথডটা আছে কি, যার কারণে এই সমস্যাটা হয়েছে, সে কিন্তু ডাটাটা সেন্ড করে নাই। আবার আবার লিখতে হবে। পাসওয়ার্ড তো কিছু আসবে না। এই যে লেখাগুলো দিয়ে আসে, সেভ করে রাখে। যে লেখাগুলো মনে করেন আমি লিখলাম এগুলো এগুলো হ্যাঁ, এগুলো তো আমার ইনপুটের মধ্যে সেভ থাকে, ইনপুটে। ব্রাউজারে সেভ করে রাখে। এখন দেখেন এখানে একটা দিয়েছে যে আননোন কলাম রিপাসওয়ার্ড ইনফিল্ড লিস্ট, রিপাসওয়ার্ড নামে কলাম সে খুঁজে পাচ্ছে না। এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে যে নেমটা আমরা এখানে দিছি, এই নামে কলাম আছে কিনা আগে দেখে আসে। রিপাসওয়ার্ড আর ওখানে দিছি রিটাইপ পাসওয়ার্ড। ওকে, দেখি একটু কি করছে এখানে। এখানে রিটাইপ হোক, এখানে আছে রিপাসওয়ার্ড। রিপাসওয়ার্ডই তো দেওয়ার কথা। এখানে দেখি ভেরিয়েবল কি করছি, রিপাসওয়ার্ড। এখানেও রিপাসওয়ার্ড দিয়েছি। প্রবলেমটা কি হয়েছে যে নেম ইমেল পাসওয়ার্ড রিপাসওয়ার্ড, নেম ইমেল পাসওয়ার্ড রিপাসওয়ার্ড, আরটা ক্যাপিটাল লেটার, PASSWORD। ঠিকই তো আছে, প্রবলেম কি? আচ্ছা, এখানে নেম ইমেল পাসওয়ার্ড রিপাসওয়ার্ড, নেম ইমেল পাসওয়ার্ড রিপাসওয়ার্ড, কন্ট্রাক্ট অ্যাড্রেস জেন্ডার সিটিআইডি
কান্ট্রি আইডি ভ্যালুজ আছে নেম ইমেল পাসওয়ার্ড রিপাসওয়ার্ড কন্ট্রাক্ট অ্যাড্রেস জেন্ডার সিটি আইডি কান্ট্রি আইডি সিটি আইডি কান্ট্রি আইডি ঠিকই তো আছে এখানে প্রবলেম কি হলো বুঝলাম না এখানে দেখা যাচ্ছে কি আননোন কলাম রিপাসওয়ার্ড in field list repassword শর্টকাট কাজ করতে দেখি ধরা খাইলাম আইডি বড়তে পি আইডি তো আইডি নিয়ে তো সমস্যা না আইডি তো আমার দাবা স্ক্রিপ্টে ছিল আমার লাগবে তো এই নেমটা এখানে আমি নেমটা ঠিক দিছি তারপরেও বুঝলাম না কি সমস্যা আচ্ছা দেখি খুঁজে যেহেতু পাচ্ছে না ডাটা বেজেই যাই ছোটখাটো ভুল তো আমরা চোখে পড়তেছে না এখানে বলি রিপাসওয়ার্ড এখানেও বললাম রিপাসওয়ার্ড যা আছে তাই এবার তো ঠিক হওয়ার কথা ওই কন্টাক্ট পাসওয়ার্ড তো নেবে না বিপদে পড়ছে আগে এই কাজগুলো করে এবার দেখি ক্লিক করে আননোন কলাম রিপাসওয়ার্ড এখানে যাই হোক রিপাসওয়ার্ড কাজ করবে না কেন আননোন কলাম রিপাসওয়ার্ড ওকে এখানে একটা কাজ করি এত কিছু দরকার নাই সরাসরি প্রিন্ট এবার ক্লিক করি এখানে দেখেন নেম ইমেল পাসওয়ার্ড রিপাসওয়ার্ড নেম ইমেল পাসওয়ার্ড রিপাসওয়ার্ড কিছু একটা এখন এখানে ব্যাপারটা হচ্ছে 0 সবগুলো ফাঁকা ফাঁকা আসার কথা 8টা নেম বাংলাদেশ ইমেল একটা পাসওয়ার্ড একটা দিয়েছি রিপাসওয়ার্ড একটা কন্টাক্ট অ্যাড্রেস জেন্ডার সিটি আইডি কান্ট্রি আইডি ওকে এখানে তো ঠিক আছে সমস্যা কি হলো বুঝলাম না এখানে দেখি ডাটা টাইপ কি দিয়েছে ভার ক্যারেক্টারই তো দিয়েছে ভার ক্যারেক্টার রিপাসওয়ার্ড শুরু শেষ ব্যাপারটা বুঝতে পারছি ঝামেলা না করাই ছাড়বে না এই আর কি আচ্ছা এখানে একটু দেখি কি কি লেখছে আবার একটু চেক করতে হবে এরর দেখাচ্ছে কেন ইনসার্ট ইনটু নেম ইমেল পাসওয়ার্ড রিপাসওয়ার্ড কন্ট্যাক্ট অ্যাড্রেস জেন্ডার কান্ট্রি আইডি সিটি আইডি কান্ট্রি আইডি
দিস টেন্স টু হচ্ছে নেম কমা দিস টেন্স টু হচ্ছে ইমেল কমা দিস টেন্স টু ইমেলের পরে কি আছে পাসওয়ার্ড তাই না পাসওয়ার্ড দিস টেন্স টু হচ্ছে এটাতেই তো ঝামেলা করতেছে পাসওয়ার্ড এরপর আছে কন্টাক্ট কন্টাক্ট this tends to address জেনারেল পর কি আছে সিটিআরই তাই না এখন সিটিআরই তো আর var ক্যারেক্টার না সিটিআরই ডাটা টাইপ কি var ক্যারেক্টার তো সেক্ষেত্রে এখানে আমাদের আসবে ডাবল কোটেশন দিস টেন্স টু আগে এটা শেষ করি এখানে আসতে পারে দিস টেন্স টু সিটিআইডি টেন্স টু হচ্ছে কান্ট্রি আইডি এছাড়া আর কিছু আছে ওকে যদি না থাকে তাহলে আগের গুলো করলেই থাকে আচ্ছা এবার দেখি কি হয় এখন পর্যন্ত এরা ধরে নাই এখানে দেখেন আবার সে একই মেসেজ আননোন কলাম পাসওয়ার্ড দেবই না ঝামেলা ঝামেলার ঝামেলা আচ্ছা এখানে পাসওয়ার্ডের টাইপ টাইপ পাসওয়ার্ড এটা দেব হচ্ছে কলমে তো চেঞ্জ এমনিতেই করবো কারণ এখানে একটা ঝামেলা আছে ঝামেলাটা হচ্ছে যে সিরিয়ালি মনে হয় নাই যার জন্য এরোটা দিচ্ছে আচ্ছা এবার ট্রাই করে দেখি যদি না হয় তাহলে অন্য কিছু একটা হবে আর এই পাসওয়ার্ড যেটা আছে এটাকে চেঞ্জ করে এটার নেম দিয়ে দিলাম রিটাইপ পাসওয়ার্ড ঠিক আছে এখানে দেখেন আইডি নেম ইমেল পাসওয়ার্ড তারপর আছে পাসওয়ার্ড এখানে সিরিয়ালটা একটু দেখি যে নেম ইমেল কন্টাক্ট
আসলে কি কন্টাক্ট আছে এখানে, নেম ইমেল পাসওয়ার্ড রিপাসওয়ার্ড। তো আমি এখানে বলি কন্টাক্টটাকে একটু এটার সাথে ওটা সম্পর্ক আছে। সম্পর্ক থাকার কথা না, কিন্তু পোস্টের মাধ্যমে ডাটা নিচ্ছি না, ডাটা তো একটা সিরিয়ালে সেভ হচ্ছে, ডাটাটা তো আর আমরা সরাসরি রিসিভ করি নাই, করছি এই পাসওয়ার্ডের নিচে ডাটা তো আমরা সরাসরি সেভ করি নাই। এখন দেখেন যে এখানে যে সিরিয়াল অনুযায়ী আছে আমার পোস্টের মধ্যে ডাটা সেই সিরিয়াল অনুযায়ী থাকতেছে না, এবং সেই সিরিয়াল অনুযায়ী আমার হচ্ছে, যার জন্য এখানেও প্রবলেম হতে পারে। এটাকে আমরা চেঞ্জ করে দিলাম। পাসওয়ার্ড কন্ট্যাক্টটার নিচে যাবে, রিপাসওয়ার্ডের নিচে মানে মেবি কন্ট্যাক্ট, তাই না? রিপাসওয়ার্ড কন্ট্যাক্ট অ্যাড্রেস, এবার দেখি এখানে ঠিকঠাক আছে কিনা। কন্ট্যাক্ট অ্যাড্রেস জেন্ডার, কন্ট্যাক্ট অ্যাড্রেস জেন্ডার কান্ট্রি সিটি, এখানে দেখা যাচ্ছে সিটি কান্ট্রি। এখন এটা উল্টাই দিলে তো সমস্যা, আমাদের টেবিলটা ওইটা চেঞ্জ করা উচিত ছিল। আমাদের টেবিলটা যখন বানাইছি তখন এটা চিন্তা করা উচিত ছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। সিটি কান্ট্রি নিয়ে তো আমার প্রবলেম করতেছে না, এখানে দেখা যাক এবার কি হয়। তবে এখানে নেমটা কি চেঞ্জ করছি, আর এটাই পাসওয়ার্ড সব জায়গায় চেঞ্জ করা হয়েছে তো মোটামুটি। এবার ট্রাই করে দেখতে পারি, এবার যদি না হয় তাহলে ওই শর্টকাট কাজগুলো আর করবো না। হলে তো বাসই। এই ছোট কাজ নিয়ে আমি জীবনে এরকম আটকাই নেই, আজকে তো এরকম 3-4 বার আটকালাম। দোসর এবার দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি, প্রবলেমটা ধরতে পারছে। তাহলে একটু সিরিয়ালের জন্য উল্টা উল্টা কি হয়ে যাচ্ছে। তো এখানে সিটিআইডি কান্ট্রি সিরিয়ালি নাই, এখানে সিটিআইডি কান্ট্রি আইডি সিরিয়ালি নেই, এই জন্য যে আমার তো সিটিআইডি কান্ট্রি আইডি দুটোতে ভ্যালুজ আছে। এখন তারপরেও কথা আছে, আমি আগে ইনপুট দেখবো যে আসলে ইনপুট কি হয়েছে, কারণ এখানে যদি উল্টে যায় তাহলে তো আবার 12টা বেজে যাবে। এখানে ইউজারে যায়, ইউজারে যদি যায় তাহলে আমার ইউজারে একটা ডাটা আসার কথা না, ডাটা সেভ সাকসেসফুলি দেখালো, তাহলে সেভ হলো কোথায়? তাহলে এখানে ডাটা সেভ সাকসেসফুলি মেসেজ কিভাবে আসবে? এখানে দেখেন যে ইনসার্ট পিএসপি বহুত খুবসুরত। ওকে, যাহা হয় ভালোর জন্যই হয়। এখানে দেখি কি হয়েছে, যে যদি হয় ডাটাগুলো নিচে নেওয়ার পর যদি ডাটা ইনসার্ট করতে পারে তাহলে প্রিন্ট করবে রেজিস্ট্রেশন সাকসেসফুল, তাই না? আর যদি না হয় এররটা প্রিন্ট করবে। তো এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে আউটপুটে যায় এখানে সব কিছুই বলছে যে ডাটাটা সব কিছুই ঠিকঠাক আছে, এবং একটা কথা বলছে না রেজিস্ট্রেশন সাকসেসফুলে। তার ডাটাটা তো অবশ্যই সেভ হওয়ার কথা, সেভ না হলে তার হবে না। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে আমি একটা কাজ করি, আসি কিসের প্রজেক্ট 2, তাই না? প্রজেক্ট 2তে এখানে যাই, দেখে আসি ডাটাবেজের নেম হচ্ছে হাইটেক প্রজেক্ট, ডাটাবেজের নেম কি হাইটেক প্রজেক্ট। আর এটাকে যদি আমি কপি করি, সমস্যা মনে হয় এখানে করছি, সরি বুঝলেন, আপনাদের ডাটাবেজ হচ্ছে এটা, ডাটাবেজে যা ছিল ঠিকই ছিল, এখানে আমাদের এই নামেই কলাম আগে থেকে বানানো ছিল, যার জন্য কলামটাকে খুঁজে পাচ্ছে না। আর এখানে আমি কাজ করতেছি হাইটেক 3 প্রজেক্টে, সেক্ষেত্রে মিলবে এখন, কারণ এখানে আপনাদের কলামের নিয়ে দেওয়া আছে রিটাইপ পাসওয়ার্ড আর ওদের ইসে দেওয়া আছে রিপাসওয়ার্ড। তাই তো বলি, কারণ ওদের ডাটাবেসের ডিজাইনটা একটু আলাদা, অন্যরকম, আর আপনাদেরটা একটু আলাদা ছিল। সি 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 আচ্ছা, আচ্ছা যাই হোক, এখানে ডাটা তো সেভ হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে রিপাসওয়ার্ড, এখানে তো ডাটা আসে নাই। রিপাসওয়ার্ড এখানে ডাটা আসার কথা ছিল না, এখানে তো ডাটা আসে নাই। এখন ওখানে কিছু একটা, আচ্ছা রিপাসওয়ার্ড জানা নয় থাক, ডাটা সেভ হয়েছে। আরেকটা দিয়ে দেখেন ভাই, সমস্যা তো না, আরেকটা হুম, একসাথে এখন আপনাদের ডাটাবেস তো হাইটেকেরই তো সবগুলো প্রজেক্ট, হাইটেক 1, হাইটেক 2, হাইটেক 3। এখন ক্লাস নিতে গেলে এটা প্যাসে পড়ে যায় কোনটা হাইটেক 1 কোনটা হাইটেক 2। তো যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে, নতুন কিছু তো ঘাটাঘাটি করে তো শিখতে পারছি, তাই না?
এখানে দেখেন পাসওয়ার্ড রিপাসওয়ার্ড, এখানে যদি রিপাসওয়ার্ড আসে তাহলে আমরা সেই সাকসেসফুল মেসেজটা আগে দেখি এখানে কি বলছে। এখানে পাসওয়ার্ড আছে, রিপাসওয়ার্ড আছে। এখন দেখি এখানে বাংলাদেশ হাসান আলী একটা পাসওয়ার্ড আইছে, রিপাসওয়ার্ডটা কিন্তু এখানে আসে নাই, রিপাসওয়ার্ডের ভ্যালুটা এখানে আসে নাই। যদি এখানে না আসে তার মানে কি করছে, এখানে দেখেন পাসওয়ার্ড দিছে, রিপাসওয়ার্ড দিছি, এর রিপাসওয়ার্ড আছে, আসলে ভেরিয়েবলটা চেঞ্জ করে রিটাইপ পাসওয়ার্ড করছি না, যার জন্য আসে নাই। ওকে, যাই হোক, রিটাইপ পাসওয়ার্ড এবার তাহলে সবকিছু হবে। তাহলে আপাতত ধরলাম রেজিস্ট্রেশন তো করতে পারছি, রেজিস্ট্রেশন। এখন আমি আরেকটা রেজিস্ট্রেশন করতে পারি, তবে তার আগে দেখি এখানে প্রিন্ট কমেন্ট কেটে দিয়েছে। হ্যাঁ, এবার আমরা একটা রেজিস্ট্রেশন করব যেটার ইউজার নেম পাসওয়ার্ডটা আমাদের দরকার হবে, কারণ আমরা তো অবশ্যই লগ ইন ফর্ম করবো। এখানে আমি একটা নেম দিতে পারি, আমার কাকার নেম দিলাম হাসান আলী, এখানে কিছু একটা যোগ করে দিলাম। আচ্ছা, এখানে দিতে পারি যে কাকা অ্যাডমিন @gmail.com, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন। অ্যাডমিন 1 থেকে 5 পর্যন্ত মনে রাখেন, পরে আবার মনে থাকবে না, দেখা যাচ্ছে আবার খোঁজাখুঁজি করবো। আপাতত অ্যাড্রেস নাই বললাম, আপাতত মেল, এখানে বললাম বাংলাদেশেই থাকে, আর ঢাকা। রেজিস্ট্রেশন, এখানে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুলি দিয়েছে না। এটাকে যদি আমি একটু বড় টড়ো করে দেখাইতে চাই দেখাইতে পারি। এখন ব্যাপার হচ্ছে এটা দেখানো নিয়ে কোনো ইয়ে নাই, আমি এখানে দেখতে চাচ্ছি যে ডাটা সেভ হয়েছে কিনা। তাহলে ইউজারে যাই, এখানে দেখি যে একটা কিছু আছে, পাসওয়ার্ড দেখাচ্ছে, রিটাইপ পাসওয়ার্ড আছে, অ্যাড্রেস আছে, জেন্ডার আছে, সিটি আইডি, কান্ট্রি আইডি, সিটি আইডি, কান্ট্রি আইডি, আর ইমেল অ্যাড্রেস কি দিছে, admin@gmail.com, তাই তো। এখন যদি এইটা থাকে তাহলে দেখেন যে আমাদের এখানে কি আছে, আর একটা কলাম অ্যাড করা উচিত ছিল। এখানে আমরা আর একটা কলাম অ্যাড করি এই টেবিলে। তাহলে স্ট্রাকচারে যাই, কান্ট্রি আইডি পর্যন্ত আছে তাই না, কান্ট্রি আইডি পর্যন্ত আছে। তো যে রেজিস্ট্রেশন করতেছে, একটা জিনিস চিন্তা করেন যে রেজিস্ট্রেশন বাটন তো আমি সবাইকেই দেখতে দিচ্ছি, এখন যে কেউ রেজিস্ট্রেশন করতে পারে না। এখন রেজিস্ট্রেশন করলে কি আমি তাকে অ্যাডমিন বানাবো? অ্যাডমিন তো বানাবো না। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা কলাম অ্যাড করতে পারি, একদম লাস্টের পরে আমি ওটাকে অ্যাড করব। এখানে আমি বলে দিতে পারি যে টাইপ নামে একটা কলাম দিলাম, যে সে ইউজার না অ্যাডমিন, এখানে আমি সেভ রাখবো। তো এখানে আমি আপাতত 10 ক্যারেক্টার দিলাম, সেভ। এখন সেক্ষেত্রে দেখেন যে এখানে যাই, যে এটা আমি সরাসরি ফর্ম থেকে ইনপুট নিব না, অথবা ফর্ম থেকে আমি নিব, এইভাবে কিছু একটা বলে দেব ফিক্সড করে, যে কান্ট্রি আইডির পর আমার আরেকটা কলাম আছে না, টাইপ, এই কলামে ডাটা সেভ হবে। কোন ডাটা সেভ হবে? যে ডিফল্ট একটা ডাটা সেভ হবে, সেটা হচ্ছে ইউ, যে যারা রেজিস্ট্রেশন করবে সবাই ইউজার। আমার যদি অ্যাডমিন বানানোর দরকার হয় আমি ডাটাবেস থেকে চেঞ্জ করে তাকে অ্যাডমিন বানাবো। তো সেই ক্ষেত্রে যেহেতু ইউ, এখন অলরেডি তো আমরা ডাটা এটা সেভ করে ফেলছি তাই না। তো সেই ক্ষেত্রে আমি এই ডাটার এখানে যাই, এডিটে যাই, একদম লাস্টে এখানে বলে আসি যে ইউ, সে হচ্ছে ইউজার, আপাতত ইউজার। যদি আমাদের দরকার হয় আমরা পরে এটাকে অ্যাডমিন বানিয়ে নিব। তো যদি এই পর্যন্ত হয় তাহলে আমাদের রেজিস্ট্রেশন পেজটা তো বানাইতে পারছি, এখন লগ ইন ফর্মটা আগে লাগবে না। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা পেজ নিতে পারি, আমাদের মেনু নামে কিছু একটা ছিল, হেডার, হেডার সেকশনের মধ্যে দেখেন যে মেনু আছে কোথায়, এই যে সাইন ইন, এবার তো আমার লগ ইন পেজ হবে। তো এখানে আমি বলতে পারি যে হট, এখানে কী দিয়ে পাঠিয়েছে আগেটা, ইউজার, তাহলে ইউজার ইকুয়াল বলতে পারি লগইন.পিএসপি। কেউ যদি সাইন ইন বাটনে ক্লিক করে তাহলে লগইন.পিএসপি পেজটা লোড হবে। তাহলে এই নামে কি আমার কোনো পেজ আছে? তাহলে আমার পাবলিকের মধ্যে এই নামে একটা পেজ বানাইতে হবে, যেহেতু ইউজারদের পাঠালে পাবলিকেই তো আসার কথা। তো সেই ক্ষেত্রে আমি এখানে যাই, এখানে বলবো যে ওই নাম, শর্টকাট কাজ করতে গেলে .পিএসপি। এখন কি করতে পারি, এটাকে একটু ওপেন করি, এখানে একটা ফর্ম লাগবে, তো অ্যাকশন মেথড পোস্ট, আর এখানে কিছু একটা লিখতে হবে।
ইনপুট টাইপ এখানে কি দিতে পারি, টেক্সট নেম দিতে পারি, যেটা হবে ইউজার নেম, তাই তো, ইউজার নেম। আর এখানে প্লেস হোল্ডার টোটালটার আর কিছু দিলাম না, শুধু বিআর দিয়ে দিলাম। আর উপরে একটা পি ট্যাগ নিতে পারি, এখানে বলে দিতে পারি যে ইউজার নেম। ফিল্ড সেট নেবেন না? হুম, সেদিন ফিল্ড সেট নিয়েছিলেন। আজকে আর অত ডিজাইন করতে গেলাম না। এখন পাসওয়ার্ড লাগবে না, পাসওয়ার্ড ছাড়া কি লগ ইন করতে দেবো, আগে পাসওয়ার্ড তারপর অন্য কিছু। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে এটা নিলাম, আরো কিছু তো লাগবে। পাসওয়ার্ড নিচে লাগবে কি একটা সাবমিট বাটন তো লাগবে, এখানে বলবো সাবমিট, নেম বলতে পারি বিটিএন, ভ্যালু বলতে পারি কি কিছু একটা হয়েছে। এখন এই ফর্মের উপর ডিপেন্ড করে আমার কিছু একটা লাগবে, কি লাগবে, পিএসপি কোড লাগবে না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইনক্লুড লগিং.পিএসপি। এখন স্যার এই নামে কি পেজ আছে? লগিং.পিএসপি পেজ আমরা বানাই না, এটা বানাবো। is set এখানে বলতে পারি $_ post btn। এর মধ্যে কি করব, যে ওখান থেকে যে দুটো ডাটা আসবে, ডাটা দুটো রিসিভ করব। তাহলে এত এক্সট্রা কাজ আগে না করে আগে পেজটা বানিয়ে আসি, কারণ এটা যদি বানাই বলবেন স্যার আপনি মুখস্থ করে আইছেন, ওইটাই বলতেছেন। এখানে সবচাইতে ইজি কোনটা, কান্ট্রি না? সবচাইতে ইজি পেজ আছে কান্ট্রি, এই কান্ট্রিটাকেই চেঞ্জ করে আমরা বানাবো লগিং.পিএসপি। এখানে দেখেন ক্লাসের নেম আমরা কি দিছি, লগইন দিছি ওই জায়গায়, তাহলে এখানে দেব লগইন। আর এখানে আইডি আসবে, আরটা আসবে ইউজার নেম, ইউজার নেম, আর একটা আসতে পারে সেটা হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড এখানে আমি বলতে পারি চেক নামে একটা ফাংশন থাকবে, এই ফাংশনটা দিয়ে আমি কাজ করবো, তাহলে বাকি এগুলো আমার লাগবে না। আমার আপাতত একটা ফাংশন লাগবে, একটা ফাংশন নিলাম। এখন ডাটাকে আমি ইনসার্ট করব, ইনসার্ট তো করবো না, তো আমি এখানে বলতে পারি যে সিলেক্ট, সিলেক্ট, এত ঝামেলা। ইউজার নেম পাসওয়ার্ড কোন টেবিলে আছে, ইউজার টেবিল, তাহলে আমি এখানে বলতে পারি ইউজার। এখন শুধু যদি দিয়ে যে সিলেক্ট ফ্রম স্টার্ট ফ্রম ইউজার, তার মানে কি সবগুলো সিলেক্ট হবে না। এখন আমি সিলেক্ট করার আগে দেখবো যে সে যে ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছে এইটার সাথে আমার ডাটাবেসে যদি মিল থাকে তাহলেই আমি ডাটাটা সিলেক্ট করব। তাহলে এখানে আমি বলতে পারি যে হোয়ার, সে কি দিচ্ছে, নেম দিচ্ছে ইউজার নেম। এখন ইউজার নেমটা কি ইমেল অ্যাড্রেসের সাথে মেলাবো না, কারণ ইউজার নেম হিসেবে তো সেই ইমেল অ্যাড্রেসটাই দিবে। তাহলে আমি বলবো যে হোয়ার ইমেল ইকুয়াল, একটা ইমেল অ্যাড্রেস সে দিবে, এটা কোথা থেকে পাবো আমি, $, দিস টেন্স টু, এই যে উপরে ইউজার নেম নামক একটা ভেরিয়েবল নিয়েছি, এর মধ্যে পাবো যে শুধু এইটা মিললে হবে না, যে ইউজার নেম ঠিক আছে পাসওয়ার্ড ঠিক দেয় না, তাহলে কি লগ ইন করতে দিব, আমার পাসওয়ার্ডটাও লাগবে। তাহলে আমি এখানে দিতে পারি অ্যান্ড, যে ওটা তো থাকবে, অ্যান্ড পাসওয়ার্ড, পাসওয়ার্ড কলামের সাথে মিলাবো, যে পাসওয়ার্ডটা কোথা থেকে পাবো, এখানে বলতে পারি যে দিস টেন্স টু পাসওয়ার্ড।
ঠিক আছে, এই পর্যন্ত যদি ঠিক থাকে যে সে সেই ডাটাটা সিলেক্ট করবে কখন, যে যদি ইউজার নেমে আর পাসওয়ার্ড মেলে তাহলে। এখন ব্যাপার হচ্ছে যদি না মেলে আমি এই যে ডাটা নিতে যাচ্ছি তাহলে একটা ইরো দেবে না, যদি না মেলে তাহলে এই কাজটা তো করা যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে এখানে এই জিনিসটাও থাকবে না, এটাকে আমার কেটে দিতে হবে। তো সেক্ষেত্রে আমি এখানে চেক করবো যে আসলে কোনো ডাটার সাথে মিলছে কিনা, তার ইউজার নেম পাসওয়ার্ড আমার ওই টেবিলের কোনো ডাটার সাথে মিলছে কিনা। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি যে আমাকে একটা রিকোয়েস্ট বানাইতে হবে $আর, মানে ডিসপ্লে পেজের মতো, ডিসপ্লে মাই এসকিউএল আর কোয়েরি। এখানে বলবো $দিস টেন্স টু সিএন, আগে কানেকশন তারপর $SQL, তাই না। এখানে বলবো যে মাই এসকিউএল আই নাম রোজ $SQL। এখন $SQL দিলে তো হবে না, $আর। যদি এটা 0 থেকে বড় হয় তার মানে কি একটার সাথে না একটার সাথে অবশ্যই মিলছে। যদি মেলে তাহলে এবার আমি ডাটাবেস থেকে ওই নেমটা আমার দরকার, কারণ সে যখনই লগ ইন করবে তার নেম থেকে আমার একটা মেসেজ দিতে হবে না। MySQL আই নাম রোজ এটা ফাংশনটা ভুলে গেছি। এই ফাংশনের কাজটা হচ্ছে যে আমি কম্পেয়ার করলে এখানে যে রিকোয়েস্টটা বানাইছি, কি রিকোয়েস্ট বানাইছি, যে আমার দুইটা ডাটা যদি কোনো ডাটার সাথে মেলে, তাই না, যে কোনো একটা রোয়ের ডাটার সাথে যদি এই দুইটা মেলে তাহলেই কাজ হবে। আর যদি এটা মেলে তার মানে কি যে কয়টা ডাটার সাথে মিলছে, যদি একটার সাথে মেলে তাহলে এটার পরিবর্তে আমরা পাবো 1। এখন যদি 1 হয় এটা কি 0 থেকে বড় না। আমরা শুধু এতটুকু দেখতে পাচ্ছি যে কোনো ডাটার সাথে মিলছে কিনা, কারণ সে তো দিলে তো একবারই তো রেজিস্ট্রেশন করবে, একাধিকবার তো করবে না। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা কাজ করতে পারি যে সব কিছু যদি মিলেই যায় তাহলে তো ডাটাটা আমার দরকার। এর মধ্যে বলতে পারি যে $ডাটা MySQL আই ফেজ অ্যারে। এখানে কি বলবো আর। এবার বলেন যে ওই ডাটাগুলো যদি সে পায় তাহলে ডাটাগুলো আমার সেভ রাখতে হবে না, ডাটাগুলো তো সেভ রাখতে হবে। এখন আমি যদি অবজেক্ট বানাই তাহলে আমার যেখানে ওই কন্ডিশনগুলো নিয়ে কাজ করতে হবে সেখানে আবার লুপ নিতে হবে। যদি আমি এখানে অবজেক্টের মতো ডাটা নিই তাহলে আমার কি করতে হবে, লুপ নিতে হবে। আমি যদি এই ভেরিয়েবলের মতো ডাটাগুলো লোড করি তাহলে যেখানে ইউজ করবো সেখানে আবার এই ক্লাসের একটা অবজেক্ট বানাই তারপরে ভেরিয়েবল কল করতে হবে না, একটা ঝামেলা তো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করতে পারি যে $সেশন। এই সেশনটা আছে সুপার গ্লোবাল ভেরিয়েবল, যে আমি এক পেজে ডিক্লেয়ার করে অথবা ডিক্লেয়ার যদি নাও করি সরাসরি আমি এটাকে ইউজ করে কাজ করতে পারবো। তবে হ্যাঁ, এটাকে আমার স্টার্ট করতে হবে যে আমার এই টোটাল কাজটা কিসের উপর হচ্ছে, আমার ইন্ডেক্স পেজে হচ্ছে না, আমার এই ইন্ডেক্স পেজে যেতে হবে এবং সেখানে আমার বলে আসতে হবে যে সেশন নামে কিছু একটা থাকলেও থাকতে পারে। তাহলে আমি কি করতে পারি, এই যে এখানে সেশনটা স্টার্ট করা হয়েছে। এখন ব্যাপারটা এটা আমি কবে স্টার্ট করলাম, আপনাদের প্রজেক্টটা এটা হাইটেক প্রজেক্ট, তার মানে আপনাদের এটা হওয়ার কথা। তো যাই হোক এখানে কবে স্টার্ট করছে জানি না, হয়তো অন্য কারো প্রজেক্টে কাজ করতে তাই স্টার্ট করা হয়েছে। তো যাই হোক আমাদের এই জিনিসটা লেখা থাকতে হবে, ঠিক আছে, যে সেশন স্টার্ট, এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনটাকে কল করা মানে কি, আমার ওই সেশনটাকে আমি স্টার্ট করে দিলাম, এরপরে আমার যেখানে খুশি আমি ওই সেশনটাকে ইউজ করতে পারি। এখন দেখেন যে আমরা এই সেশনটা নিলাম, আমাদের উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে এই যে এই সেশনের মধ্যে আমি বললাম যে আমার ভবিষ্যতে আইডি নিয়ে কাজ করা লাগতে পারে। তাহলে সেশন আইডি ইকুয়াল, আমি আইডিটা কোথা থেকে পাবো, ডাটাবেস থেকে পাবো না, ডাটাবেস থেকেই তো আমি আইডিটা পাচ্ছি, ওই আইডিটা আমি সেশনের মধ্যে সেভ করে রাখলাম। এখন আইডি নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমার লাগবে কোনটা, যে তার নেমটা লাগবে, আমার লাগবে তার নেম। আর আর কি নিতে পারি, আর লাগবে তার টাইপ, সে অ্যাডমিন না ইউজার এটা তো আমার জানার দরকার আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে শুধু নিব যে টাইপ, ওকে, শুধু টাইপটা নিয়ে নিলাম। এখন এখানে দেখেন যে সে যদি এটা পায়, যে যদি কোনোটার সাথে মেলে তাহলে সে কিছু একটা রিটার্ন করবে না, যদি কোনো কিছু মেলে তাহলে সে রিটার্ন করবে ট্রু। কারণ এখান থেকে যদি আমি রিটার্ন না করি তাহলে ওখানে আমি কোনো মেসেজ দিতে পারবো না, যে সে উল্টাপাল্টা ইউজার নেম পাসওয়ার্ড দিলে তো আমি তাকে লগ ইন করতে দিব না, দিব না। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে রিটার্ন করলাম ট্রু, আর যদি সে না পায় তাহলে রিটার্ন করবে ফলস।
এখানে আর কোনো কিছু করবো না, এরর মেসেজ আর দেখাইতে পারছি না। ও আরেকটা কোশ্চেন ছিল ভাই। বলেন। ওই যে আমরা বিভিন্ন জায়গায় যে এরর মেসেজ যেগুলো দিছি, হুম, ওগুলো কি ওগুলো আমরা দেবো না তো, ফাইনাল প্রজেক্টে কাটে ওগুলো দেব না? ফাইনাল প্রজেক্টে আমি কেটে দেবো। হ্যাঁ, এজন্য। আমি বড় ধর ওখানে মেসেজ একটা সেট করে দিতে পারি, কারণ আমি তো জানি যে ওখানে ইরোর মেসেজ কেন আসতে পারে, যে আপনি উল্টাপাল্টা একটা ইনপুট দেবেন, তাহলে ওখানে আমি ওই ইরোর মেসেজটা প্রিন্ট না করে ওখানে বলে দিতে পারি যে প্লিজ টাইপ ইউর ভ্যালিড ইনপুট। ঠিক আছে, যে ইরোটা তখনই আসবে যে আপনি যদি উল্টাপাল্টা ইনপুট দিয়ে থাকেন। তো সেক্ষেত্রে আমি কি দেখাবো কত নম্বর লাইনে কোন ধরনের ইরোর এসেছে, তাহলে তো এই হ্যাকার তো আনন্দে হাসবে যে আমি লাইন নাম্বার পেয়ে গেছি। তো ওই জিনিসগুলো কিন্তু করা যাবে না। ইরোটা আমরা যেহেতু শিখতেছি, প্রাথমিক অবস্থায় আমাদের ইরোটা দরকার। তো এবার দেখেন, হ্যাঁ প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে ওই ইরোর মেসেজ যেখানে দিছি ওইগুলো সব কেটে দেবো। ইরোর মেসেজ আমাদের প্রিন্ট করার দরকারই নেই। তাহলে দেখেন আমাদের ফাংশনটা মোটামুটি রেডি। যে ডাটাগুলো আমরা নিয়ে নিলাম, নেওয়ার পরে কি করছি, যে যদি সে কিছু একটা করতে পারে তাহলে রিটার্ন করছে ট্রু, না হলে ফলস। এই তো। তো এটাকে সেভ করি। এবার যাই আমাদের সেই লগইন পেজে, এখানে যে বলে আসবো যে ইফ, ইফের আগে আমার ওই এগুলো লাগবে না, ডাটাগুলো তো লোড করতে হবে। তো আমি বলতে পারি এল ইউজার নেম, এখানে ভেরিয়েবলের নেম আবার কি দিতে হবে এখানে, ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, ইউজার নেম ইকুয়াল $সাইন আন্ডারস্কোর, কিসের মধ্যে থেকে আসবে, পোস্টের মতো না। এখানে দেখেন নেম কি দিয়েছেন, ইউজার নেম। পাসওয়ার্ড এখানে দেবো পাসওয়ার্ড। এটা যদি নিতে পারি, এবার জাস্ট এটাকে চেক করব যে $সাইন এল টেন্স টু চেক। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কোনো মেসেজ দিব না, আর যদি ঠিক না থাকে তাহলে কোনো মেসেজ দিতাম। কি মেসেজ দিব, যে প্রিন্ট your user name and password is not valid। খুব ছোট একটা মেসেজ, তাই না। এখন দেখেন যে যদি সে লগ ইন করেই ফেলে তাহলে আমার অন্য একটা পেজ দেখানো উচিত না, লগ ইন সাকসেসফুল একটা পেজ তো দেখাইতে হবে। তাহলে আমি একটা কাজ করতে পারি যে তাকে সাকসেসফুল মেসেজ দেওয়ার জন্য আমার এখানে সাকসেসফুল একটা পেজ থাকতে হবে না। তো আপাতত বেশি কিছু না পারি, এখানে একটা success.php একটা পেজ বানাবো। পেজের নেমটাকে জাস্ট কপি করে নিলাম, আর এখানে যাই যে শুধু বলবো যে PHP স্ট্রাকচারটাই কেন নিলাম ভাই, x1 কিছু একটা মেসেজ। এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন যে আমি যখন লগ ইন করেই ফেলতেছি তখন আমি কোন পেজে আসি, দেখেন তো লগইন.php পেজে আসি না। তাহলে আমার কি করতে হবে, পেজটাকে রিডাইরেক্ট করে দিতে হবে। যদি লগ ইন হয়েই যায় তাহলে এই পেজটা চলে যাবে, ওই পেজটা অটোমেটিক রান হয়ে যাবে। এখন জাভা স্ক্রিপ্টের ছোট্ট একটা কোড ওই দিন আমরা বাদ দিচ্ছিলাম কারণ আজকে ইউজ করবো। তো সেক্ষেত্রে দেখেন যে এখানে আমি একটা কাজ করতে পারি, যে প্রিন্ট নিতে পারি স্ক্রিপ্ট, এতটুকু তো লিখছিলাম যে ই করতে গেলে স্ক্রিপ্ট লিখতে হয়। তো এখানে আমি লিখবো একটা কোড, সেটা হচ্ছে উইন্ডো ডট লোকে উইন্ডো ডট লোকেশন। এখানে বলতে পারি যে আমরা কোন পেজে পাঠাবো। এখন আমাদের যাই পাঠাই ওই জিনিসটা থাকতে হবে না, যে হট ইউজার এই জিনিসটা না থাকলে কি পাঠাতে পারবো। এরপরে এই পেজ, ব্যাপারটা কিছু বুঝলাম, যে ইউআরএলটা হবে এইটা, যদি এইটা ইউআরএল হয় তাহলে সে কোন পেজে চলে যাবে, success.php পেজে। আর ওই পেজে যদি চলেই যায় তাহলে ওই মেসেজটা শো করবে না। যাই হোক দেখা যাক কি হয়, আমি তো কোনো কাজ একবারে পারি না। কি করবো, সেমিকোলন দেওয়া লাগবে না কারণ স্ক্রিপ্ট শুরু শেষ, এটা তো জাভা স্ক্রিপ্ট। এখানে দেখেন উইন্ডো ডট লোকেশন, এটার মাধ্যমে জাস্ট আমরা ইউআরএলটাকে চেঞ্জ করতে পারি। এখন আমরা অনেক সময় দেখি না যে এই পাশে প্রিন্ট নামে একটা কমান্ড বাটন থাকে, ক্লিক করলে পেজটাকে প্রিন্ট হয়। ওই কমান্ডটা কি আমরা জানি, খুব ইজি জিনিস।
এখানে বলবেন যে উইন্ডো ডট প্রিন্ট, ঠিক আছে। তাহলে আপনি একটা ফাংশন বানাবেন, ফাংশনের মধ্যে এই কোডটা লিখে রাখবেন, কেউ যদি ওই বাটনে ক্লিক করে তাহলে ফাংশনটা রান হয়ে যাবে, আর যদি এই কোডটা রান হয় তাহলে ওই পেজটাকে আপনাকে প্রিন্ট করে দিবে। বাসায় যাই বলবেন যে স্যার আপনি দেখালেন না, না দেখায় এত ভাব মারলেন, তাই তো। আচ্ছা দেখ, আমাদের এখন কি দরকার, লগ ইন করবে, এখানে যাই। আরে লগ ইন পেজটা আর একটু সুন্দর করা উচিত ছিল। কি করতে পারি, সুন্দর করার সময় নেই, তারপর কন্টেনারটা তো নিতে পারি। ঠিক আছে, এখন এটা বড় হয়েছে, এটা বড় হয় নাই, এটা তো বড় হওয়ার কথা ছিল। ঠিক করতে পারি। ঠিক তো করে দিবেন, টাইপ টেক্সট। আমাদের একটা সার্টিফিকেট আছে। এটা তো অবশ্যই আসার কথা, এটা আসলে এটা আসবে না কেন, দেখে আসে নাই আসে নাই। আচ্ছা এখানে দেখেন, আমরা যদি উল্টাপাল্টা কিছু একটা দিই, দেখা যাক কি হয়। এটার নাম পাসওয়ার্ড ইজ নট ভ্যালিড মেসেজ দিয়েছে, তার মানে এই পর্যন্ত ঠিক আছে। এবার ঠিকঠাক দিই, আমরা ওইটা ইয়ে দিছিলাম কি, অ্যাডমিন দিছিলাম না, এখন আমার মনে নাই কি দিছিলাম, এখানে তো দেখে আসি অ্যাডমিন, এটা ছিল ক্যাপিটাল লেটার, আর পাসওয়ার্ডটা ছিল অ্যাডমিন 1 থেকে 5 পর্যন্ত। আচ্ছা দেব ক্লিক, ভাগ্যিস একবারই হয়েছে। লগ ইন সাকসেসফুল মেসেজ দিছে, তার মানে এবার সে লগ ইন করতে দিচ্ছে। এখন লগ ইন যদি করতে দেয় তাহলে দেখেন যে লগ ইন যদি করতেই পারি, এই যে এখানে আমার সাইন ইন আবার দেখানোর কি দরকার, এই যে উপরে সাইন ইন বাটন দেখাচ্ছে না, সাইন ইন বাটনটা কখন দেখাবে, যে যদি আমি লগ ইন না করি তাহলে দেখাবে সাইন ইন, এবং আমি যদি রেজিস্ট্রেশন না করি তাহলে আমার দেখাবে ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে আমার লগ ইন করছি, রেজিস্ট্রেশনও করছি, একসাথে কি দেখাচ্ছে, সাইন ইন দেখাচ্ছে, সাইন আউট, ক্রিয়েট অ্যাকাউন্ট, সব একসাথে দেখাচ্ছে, তাই না। তো এই জায়গায় আমার কিছু কাজ করতে হবে। তবে এখানে কাজ করার জন্য যে সেশনের মধ্যে আমি ডাটা নিছি না, ওই সেশনের মধ্যে যে ডাটাগুলো আছে ওইটার উপর ডিপেন্ড করে আমি এখানে কিছু কাজ করতে পারি। তো সেক্ষেত্রে কি করতে পারি, যেতে পারি কোন পেজে, আমাদের ওটা কোথায় আছে, হেডার পেজে তো ওই বাটনগুলো আছে। তো এখানে দিয়ে দেখি একটা আছে সাইন ইন, আর একটা আছে সাইন আউট, আর একটা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই তিনটা নিয়ে কিছু একটা কাজ করতে হবে। তাহলে আমি এখানে দেখি যে এখান থেকে শুরু শেষ প্রবলেম হচ্ছে এইগুলা, এই তিনটা নিয়ে প্রবলেম। তো তো এখানে আমি পিএসপির স্ট্রাকচারটা শুরু করতে পারি, কারণ সেশন তো আমার পিএসপিতে নিয়ে কাজ করতে হবে, এক্সটার্নাল সেশনে তো আর সেশন বলে কিছু পাবো না। তো সেক্ষেত্রে আগে চেক করবো যে আসলে স্যার আমি লগ ইন করছি কিনা, মানে সেশনের মধ্যে আগে থেকে কোনো কিছু আছে কিনা। তো আমি এখানে বলবো যে $_ সেশন, সেশনের মতো কিছু, মানে কিছু একটা থাকলেই হবে, তার মানে আমি টাইপ দিয়ে চেক করতে পারি, কারণ আমার তো ইম্পর্টেন্ট দরকার টাইপ, আমার দরকার হচ্ছে টাইপের মধ্যে কিছু একটা আছে কিনা। সবার আগে আমি চেক করলাম যে আসলে টাইপের মধ্যে কি আছে, কিছুই আছে কিনা। যদি থেকে থাকে এবার আমি চেক করবো যে টাইপের মধ্যে কি আছে, ইউ আছে না এ আছে, ইউ আছে না এ আছে। যদি ধরলাম যে ইফ $_ টাইপ ইকুয়াল ইউজারই যদি থাকে, তাহলে সে যদি লগ ইন করেই থাকে, দেখেন তো সেই ইউজার হলেও কি লগ ইন তো করছে, এখন সে যদি লগ ইন করে তাহলে ভদ্রভাবে আমার লগ আউটের অপশনটা দেওয়া উচিত না, লগ আউটের অপশনটা তো আমাকে দেওয়া উচিত। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে ভাই তুই যেহেতু লগ ইন করেই ফেলছিস, তোকে যে সাইন আউটের একটা লিঙ্ক দেবে, কিন্তু সাইন আউট পেজ কিন্তু আমরা এখনো বানাই নাই, বানাইতে হবে। এখানে বললাম যে তোর সাইন আউটের পেজটা আমি দিয়ে দিলাম যদি লগ ইন করে থাকে, ঠিক আছে। আর এখানে আমি কি বলবো যে যদি ইলসে যায়, যদি ইলসে যায় তাহলে কি করতে পারি, এখানে দেখেন যে ইউ যদি থাকে তাহলে সাইন আউট দেখালাম, এখন ইউ কখন থাকবে না, যে সে যদি অ্যাডমিন হয় তাহলে তো ইউ ওখানে থাকবে না, থাকবে এ। যদি ইউস আসে তার মানে সে অবশ্যই অ্যাডমিন,
যদি অ্যাডমিন হয় তাহলে স্যার আমার সেই ড্যাশবোর্ডের একটা লিঙ্ক দিতে হবে না? কারণ আমরা ওই যে একটা ড্যাশবোর্ড বানিয়েছিলাম, মনে আছে? এখানে তাহলে আমি বলবো ভাই সাইন আউট তোকে দেখাবোই, তার আগে বলবো যে ভাই একটা ড্যাশবোর্ড নামে কিছু একটা আছে। বানান কি লিখলাম জানি না, ঠিক আছে মনে হয় ড্যাশবোর্ড। এখন এখানে ক্লিক করে আমার ড্যাশবোর্ডটা রান হতে হবে না? তাহলে আমি এখানে বলে দিতে পারি যে আমার ওই পেজের নেম কি ছিল। এই দেখেন আমরা ফার্স্টে একটা ড্যাশবোর্ড বানিয়েছিলাম, তো এই ড্যাশবোর্ডে কি আমি সবাইকে যেতে দিব? যে অ্যাডমিন সে শুধু ড্যাশবোর্ডে যেতে পারবে, কারণ ড্যাশবোর্ডে গেলে তো সে ডাটা এডিট ডিলিট করতে পারবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে সে যদি অ্যাডমিন হয় তাকে আমি ড্যাশবোর্ডের লিঙ্ক দিচ্ছি, যে ড্যাশবোর্ডে ক্লিক করলে সরাসরি সে ড্যাশবোর্ডে যেতে পারবে। আর সে যদি লগ ইন করে তাহলে আমার সেই ভদ্রতার সহিত তাকে লগ আউটটা দেখাইতে হবে। লগ আউটটা তো আমাকে দেখাতেই হবে। এখন দেখেন যে সে যদি এই কোনো কিছু না থেকে থাকে, তার মানে কি সে বেটা কি করছিল, লগ ইন করার পরে এই জিনিসগুলো পাবে। আর যদি লগ ইন না করে তার মানে ওর অ্যাকাউন্ট আছে কিনা আমরা তো জানি না, জানি? তো সেই ক্ষেত্রে আমি আপাতত বলতে পারি যে ভাই তুই এখানে যাই করিস আগে রেজিস্ট্রেশন কর। যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে লগ ইন বাটনটাও আছে, তুই এখান থেকে লগ ইন কর। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কিছু না পারি এভাবে এস্টিমেটে রেখে দিতে পারি। এটা চেঞ্জ করলাম না, যে সাইন ইন আর যেটা আছে এটা এভাবেই থাক, তাহলেই দেখাবে। ব্যাপারটা এখন দেখি, আমরা তো লগ ইন করেই আছি তাই না? এবার দেখা যাক কি দেখায়। এখানে যাই একটু ইন্টার দিই, এখানে দেখেন সাইন আউট দেখাচ্ছে, সাইন ইন, ক্রিয়েট আউট। এখন সাইন ইনটা কি দেখানো উচিত? আমি তো লগ ইন অবস্থায় আছি। আমি যেহেতু লগ ইন অবস্থায় আছি আমার তো সাইন আউট ইনটা দেখানো উচিত না। ক্রিয়েট অ্যাকাউন্ট দেখাইতে পারে বাট সাইন ইনটা তো দেখানো উচিত না, তাই না? তো সেক্ষেত্রে আমি একটা কাজ এখানে করতে পারি, যে এখানে যে সেশনের মধ্যে চেক করছি না কিছু একটা আছে কিনা। সেশনের মধ্যে স্যার ডাটা কখন সেভ হবে? আমি যখন লগ ইন করবো তখন, তার আগে কি সেভ হবে? এখন যদি আমি লগ ইন করেই ফেলি তাহলে তো আমার আর সাইন ইনটা দরকার নাই। তাহলে আমি এখানে শুধু ইলস যোগ করতে পারি না স্যার? ইলস, এখানে বলবো প্রিন্ট, এই এখানে বললাম সাইন আউট, এই দুটোই এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখেন যে এবার যদি এখানে যাই, আমি তো লগ ইন করে আছি, তো সেই ক্ষেত্রে তো আমার ওই দুটো দেখাবে না। এখানে দেখেন শুধু আমার সাইন আউট আছে না, আর এখানে চেক আউট, এটা তো অন্য অপশন। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যেহেতু লগ ইন করে আছি, আমার তো সেই ক্ষেত্রে আমার কি লাগবে, আমার তো ওই সাইন ইন বা ক্রিয়েট অ্যাকাউন্ট এই দুটো বাটন তো আমি দেখাবো না, যার জন্য ওই দুটো হাইড। আমি যদি এখান থেকে সাইন আউট করে বের হয়ে যাই তাহলে আবার ওই দুটো দেখাবে। এখন মেন কথা হচ্ছে যে সাইন আউটের জন্য কি আমরা কোনো পেজ বানিয়েছি? তাহলে আমাদের আবার কি করতে হবে, সাইন আউটের জন্য পেজ বানাইতে হবে। খুবই ভেজাল তাই না? সাকসেসের কাজ শেষ, কেটে দিলাম। ইন্ডেক্সের কাজ শেষ, ওই স্টার্ট করার জন্য ওপেন করছিলাম। এখন লগইন, এখানে যে কাজ আছে লগইন এর কাজও শেষ, কেটে দিলাম। এটার কাজও মোটামুটি শেষ। কি লাগবে আমার, এখন একটা পেজ বানাইতে হবে। যে আমি এখানে পাবলিকে যাই, এখানে যে বলবো যে সাইন আউট নামে একটা পেজ হবে, অথবা লগ আউট ডট আর ওখানে যে আমরা কি কাজ করছিলাম ভাই, কি কাজ? ইউজার নেম পাসওয়ার্ড, পাসওয়ার্ড ওটা পাবলিক তাই? ওটা ওই যে ওখানে যেগুলো কাজ করছিলাম লগইন ফর্মে ফাংশনের ক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড যেগুলো আছে, এটা তো ইউজার লগ ইন করবে, অ্যাডমিনও লগ ইন করবে, তাই না? তো সেক্ষেত্রে তো আমি যদি ওইটা অ্যাডমিন ফোল্ডারে রেখে দিই তাহলে তো আবার ঝামেলা আছে। আমি তো এটা সবাইকেই দেখাবো। আর ফোল্ডারে রাখা তো কোনো সমস্যা না, কারণ আমি যদি এই ইনে কাজ করি তাহলে দেখেন যে একটা জিনিস ভালো করে দেখবেন, যে আমি যদি এই ইন্ডেক্স পেজ দিয়ে কাজ করতে চাই তাহলে এই যে আমি এখানে ইউজার দিয়ে বাড়াইছি, কিন্তু আমি কি এখানে অ্যাডমিনের জন্য এই পেজে কোনো কাজ করছি? অ্যাডমিনের জন্য কি অ্যাডমিন দিয়ে এখানে কোনো কিছু পাঠাইছি? পাঠাই না। কিন্তু অ্যাডমিন দিয়ে কি পাঠাইছি সেটা কোন পেজে? ওই ড্যাশবোর্ডে। আমি ভেরিয়েবল গুলোর কথা বলছি, আগে বলছিলেন না যে এই আপনার পাসওয়ার্ডটা ওগুলো আমরা প্রোটেক্টেড বা প্রাইভেট দিব, ওই ধরনের জিনিসগুলো আর কি। ওইগুলা পাসওয়ার্ড, এখানে দেখেন যে পাসওয়ার্ডটা দিয়েছেন, পাসওয়ার্ড 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 রেজিস্টারে রেজিস্টার, যে ফাংশনটা এখানে করা যায়। আছে এখন ফাংশনটা এটাকে যদি প্রোটেক্টেড করি তাহলে কি হতো, যে এই ক্লাস, এখানে একটা ক্লাস আছে না, কেউ যদি এই ক্লাসকে ইনহেরিট করতো তাহলে পেতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমরা কি এই ক্লাসকে ইনহেরিট করছি না সরাসরি এই ভেরিয়েবলগুলোকে ইউজ করছে?
এখন এই সরাসরি যদি এই ভেরিয়েবলগুলোকে ইউজ করি তাহলে এটা আগে প্রোটেক্টেড দিলে তো আমি সরাসরি ইউজ করতে পারবো না। আমি প্রোটেক্টেড দিতে পারবো কোথায়? আমার বেজ নামক একটা পেজ আছে না স্যার, এই যে এখানে আমি পাবলিক দিছি না, এটাকে আমি প্রোটেক্টেড করতে পারতাম। এখানে দেখেন তো অলরেডি কিন্তু সিএন নামক একটা ভেরিয়েবল, এটাকে আমরা প্রোটেক্টেড করে দিছি। কেন দিছি? যে এইটাকে যে ইনহেরিট করবে শুধু সেই পাবে, সরাসরি অবজেক্ট বানায় কাজ করতে গেলে কিন্তু প্রোটেক্টেড ওইটা পাওয়া যাবে না। কিন্তু এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আমার এটাকে এখানে যে এগুলো আছে এই ভেরিয়েবলগুলো আমি সরাসরি অবজেক্ট বানায় ইউজ করতেছি না। এখন আমি যদি এখানে প্রোটেক্টেড দিয়ে রাখি তাহলে তো সরাসরি অবজেক্ট বানাইতে পারবো না। তো আমরা প্রোটেক্টেড সেগুলো দেবো যেগুলোকে আমরা ইনহেরিট করে কাজ করতে পারি। বুঝতে পারছেন? এগুলো কিন্তু আমরা দিতে পারবো না। প্রাইভেট দিলে শুধু এই পেজেই কাজ করবে, প্রোটেক্ট দিলে আমি অবজেক্ট বানায় কাজ করতে পারবো না। তার মানে আমাকে একটা পাবলিকই দিতে হবে। এগুলোর অবজেক্ট আমরা এখানেই কাজ করছি না আদার্স কোনো বাইরে এই যে অন্য পেজে রেজিস্টার নামক এখানে দেখেন রেজিস্টার ডট পিএসপি, এই পেজটা এখানে তো আমি শুধু ফাংশনগুলো বানানো আছে, কিন্তু এই ফাংশনটা আমি আদার্স অন্য একটা পেজে ইউজ করছি না। তো সেক্ষেত্রে আমার এটা পাবলিক না থাকলে তো ওই পেজে পাবে না। আর আমি যদি এখানে প্রোটেক্টেড দিই তাহলে ওই পেজে দেখেন আমি অবজেক্ট বানিয়ে কিন্তু ইউজ করছি। অবজেক্ট বানানোর পরে প্রোটেক্টেড দেওয়াটা পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমার তো লাভ হতো না। মানে আমরা সিকিউরিটিতে কোনো প্রবলেম নেই। এখানে তো সমস্যা নাই, সিকিউরিটি আমরা ওখানে দিব। আমাদের বেজ নামে যে পেজ আছে সিকিউরিটি লেভেলের কাজ ওখানে। আচ্ছা, এই পর্যন্ত যদি হয় আমাদের কি যেন বাকি ছিল? সাইন আউট, তাই না? কোথা থেকে কোথায় চলে গেছে? হেডার হেডার হেডার, এখানে দেখেন যে সাইন আউট কোথায় গেল? এই তো সাইন আউট। এখানে একটা পেজ বানাইতে হবে, কিভাবে বানাইতে পারি? যাই হোক ইউজার নামে কিছু একটা থাকতেই হবে। এরপরে বলবো পেজের নেম আমরা কি দিছিলাম? সাইন আউট বা লগ আউট। এই শুধু কি এক জায়গা থেকে লগ আউট করবো? যে অ্যাডমিন তারও তো লগ আউটটা আসবে, তাকেও আমি লগ আউট করতে দেব। তাহলে দুই জায়গায় আমার লগ আউট নামক বাটনটা থাকবে। বুঝতে পারছি? এটা হচ্ছে ইউজারের জন্য লগ আউট আর এটা হচ্ছে অ্যাডমিনের জন্য লগ আউট। তো এটাকে যদি সেভ দিই তাহলে একটু এখানে যাই, আমাদের যে লগ আউট পেজ আছে পাবলিকে যাই, লগ আউট পেজ, এখানে পিএসপির একটা স্ট্রাকচার নিতে হবে। এখন একটা জিনিস চিন্তা করেন, আমরা সেশনের মধ্যে কিছু একটা নিছি না, এখানে একটা ফাংশন দেব শুধু আনসেট। ওই সেশনের মধ্যে যে ডাটাগুলো আছে ডাটাগুলো শুধু আমার ডিলিট করে দিতে হবে, তাইলেই শেষ। সেশনের মধ্যে আমাদের কি কি নামে ছিল, এখন যদি মনে না থাকে তাহলে সমস্যা নাই। লগইন নামে কিছু একটা ছিল, পেজটাকে মনে আমরা কেটে দিয়েছি। এখানে যাই লগইন, এখানে দেখেন সেশনের মধ্যে কি নিছে আইডি নেম, এটাকে কপি করে নিই তাহলে আর ঝামেলা হবে না। এটা কাজ হচ্ছে যে আমার ওই সেশনের মধ্যে যা ছিল ওই ডাটাটাকে ডিলিট করে দেবে। এখন ডাটাটাকে যদি ডিলিট করে দেয় তাহলে কি আমার ওই পেজ দেখানোর আর দরকার আছে? রেজিস্ট্রেশন সাকসেসফুল ওই পেজ তো আমি আর দেখাবো না। আমি কি করতে পারি, আমার ওই ডিফল্ট একটা প্রোডাক্টের পেজ ছিল না, ওই প্রোডাক্টের পেজটা দেখাই দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা কাজ করি, ওই সেই স্ক্রিপ্টটা লিখব, স্ক্রিপ্ট। ওকে, এর মধ্যে আমি কি করতে পারি যে উইন্ডো ডট লোকেশন ইউজার, ওই পেজের নেম আমরা কি দিছিলাম? প্রোডাক্ট। সমস্যা নাই, এখানে যাই হোমে ক্লিক করলেই দেখা যাবে। এই তো এই ইউআরএলটা, এটাকে কপি করে দিয়ে দিই। ওকে, মোটামুটি কাজ কমপ্লিট। তাহলে এখানে একবার যাই, স্যার আমরা কি লগ আউট করছি? করি নাই, একবার করে দেখি কি হয়। সাইন আউট, এখন সাইন আউট করার পরে এখানে দেখেন একটা মেসেজ দিচ্ছে, কোনটা কত নাম্বার লাইন? হেডার ডট পিএসপি অনলাইন
18, এখানে দিচ্ছে আনডিফাইন্ড ইন্ডেক্স টাইপ, আনডিফাইন্ড ইন্ডেক্স টাইপ কত নাম্বার লাইন, 18 নাম্বার লাইন। এখানে আমরা কোন যাই, এটা 18 নাম্বার লাইন, 17 17 18 এখানে, তাই তো? এখন এইভাবে কি স্যার আমি চেক করব? আমি এখানে সেট দেব না যে আমার সেশনের মধ্যে এই নামে কিছু একটা আছে কিনা, বুঝতে পারছে? আমি দেখবো সেশনের মধ্যে টাইপ নামে কিছু একটা আছে কিনা, যদি থাকে তার মানে রেজিস্ট্রেশন মানে লগ ইন করছে। এরপর দেখবে সে অ্যাডমিন না ইউজার। এখন স্যার অ্যাডমিন না ইউজার কিভাবে বুঝতে পারি? এটা দেখেন যে যদি ইউজার হয় তাহলে তো এটা আসবে, এটা আসবে কখন ইউজার হলে। তো আমি ওই ডিজাইনটা যদি ঠিকঠাক রাখতে চাই তাহলে এই লাইনটাকে আমি একটু লিখতে পারি না, এই লাইনটাকে আমি লিখতে পারি, কি পারি, এখানে একটা বললাম যে এখানে লিঙ্ক থাকবে কিন্তু কোনো পেজে যাবে না, কারণ আমার যে ডিজাইন আছে আমি ওই ডিজাইনের মধ্যে কিছু একটা দেখাইতে চাচ্ছি। তো এখানে সাইন আউট না দেখাই দেখাবো ওয়েলকাম। এখন তার নেমটা আমি দেখাইতে চাই, নেমটা আমি সেশনের মধ্যে রাখছি না, নেমটা তো আমার সেশনের মধ্যেই আছে, মনে আছে? তো সেক্ষেত্রে আমি এখানে বলতে পারি যে $_ সেশন, এর মধ্যে আমি নেম নামক একটা ইন্ডেক্সিং নিয়েছিলাম আমার মনে আছে, তার মানে ওয়েলকাম তার নেমটা দেখাবে। এটা কি ইউজার? এখন ইউজারের জন্য তো আমরা কোনো কাজ করি নাই, করছি ইউজারের জন্য, তাহলে আমি নেমটা না দেখাও সরাসরি দেখাইতে পারি ওয়েলকাম গেস্ট, আপনি গেস্ট ইউজার। আর যদি অ্যাডমিন হয় তাহলে অ্যাডমিনের জন্য আমি তার নেমটা দেখাইতে রাজি আছি। সে যদি অ্যাডমিন হয়ে থাকে তাহলে তার জন্য আমি আপাতত তার নেম দেখাইতে রাজি, কিন্তু যদি সে ইউজার হয়ে থাকে তাহলে আমি তার নেমটা দেখাইতে রাজি না, আমি দেখাইতে পারি ওয়েলকাম ইউজারের জন্য আমরা কোনো কাজ করি নাই, কারণ ইউজার কি করবে, তাকে রেজিস্ট্রেশন করতে দিতে হবে, এর জন্যই যে সে যদি রেজিস্ট্রেশন না করে তাহলে তো ইনফরমেশন আমরা পাবো না, ব্যাপারটা বুঝতে পারছি? আর এখানে ইউজারের ইটা আমি আপনাদের দেখাই দিচ্ছি এজন্যই যে আমরা শুধু এই প্রজেক্টে যে কাজে লাগাবো তা তো না, এটা তো আমাদের লাইফের অনেকের ফার্স্ট প্রজেক্ট, তাই না? তো সেই ক্ষেত্রে এই ধারণাগুলো দিয়ে যেন আমি অন্য কোনো কাজ করতে পারি। আমি তো অনেক জায়গায় দেখি যে ভাই প্রথম একটা সাইট ঢুকতে গেলে সুন্দরভাবে সামনে এসে বলে আগে রেজিস্ট্রেশন করেন তারপরে ভিতরে ঢুকতে পারবেন। হ্যাঁ, আমি যখন পেজটাকে ওপেন করবো, পেজটাকে ওপেন হওয়ার সাথে সাথে ইন্ডেক্স পেজ রান হবে না। ইন্ডেক্স পেজে যদি আমি কোনো একটা পেজের ইউআরএল দিয়ে দিই, এই যে যেরকম উইন্ডো ডট লোকেশন দিয়ে আমি এখানে রিডাইরেক্ট করে দিচ্ছি না, তো সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন পেজ আগে চলে আসবে, আগে রেজিস্ট্রেশন করেন তারপরে পেজ রান হবে। সে যদি রেজিস্ট্রেশন করে সাবমিট বাটনে ক্লিক করবে তখন আমি ইন্ডেক্স পেজটা ভালো করে দেখতে দিব। ব্যাপারটা বুঝতে পারছেন যে এই জিনিসগুলো তো আমার ব্যাপার, আমি কিভাবে দেখাইতে চাচ্ছি সে পর্যন্ত চিন্তা করার মতো আমার মনে হয় এখন হয়ে গেছেন, চিন্তা করতে পারবেন, সমস্যা নাই। এখন এখানে দেখেন তো একটা হিরো দেখাচ্ছে, কত নাম্বার লাইন, 23 নাম্বার লাইন। হিরো দেখে ভয় না পায়, সমস্যা নাই, 23 নাম্বার লাইন, এখানে কিছু একটা হয়েছে, এখানে একটা ডট দেওয়া হয়নি। যখন লগ ইন করবো তখন টাইমটাও দেখতে পাবো, যে একটা ইনপুটে হুম, ওখানে একটা যখন লগ ইন করবে লগ ইন করার পর ওই ওই ডেটে সবকিছু দেখতে পাবে। আপনি লগ ইন করার পর ওখানে ডেটটা দেখান, ডেট কিভাবে দেখাবেন স্যার আমি জানি না, ডেট এখন কিভাবে দেখাবেন আমি জানি না, কারণ আজকে হচ্ছে কত নাম্বার ক্লাস আপনাদের? না না, এটা তো দেখাইছে, ডেট কিভাবে দেখাইছে এই জায়গা দেখবে, এখানে আপনার যেখানে দেখানো দরকার শুধু সেখানে ডেটটা দেখান, ওটা দিলেই হবে। আমি যেরকম দেখেন যে সেশন, এখানে কি আমি অ্যাডভান্স অনেক কিছু করছি, করি নাই তো, যে আমরা অবজেক্ট নিই নাই, কেন নিই নাই, যে অবজেক্ট নিলে আমার আবার কি করতে হবে, ফর ইচ নিতে হবে। এখন এখানে কি আমি আবার ফর ইচ লুপ নিব? এত ঝামেলা তো করার মতো নাই। এখন আমি যদি ওখানে ভেরিয়েবল ইউজ করতাম তার মানে কি ওই ভেরিয়েবলটা কোনো একটা ক্লাসের মধ্যে আছে, এখানে ওইটাকে ইউজ করতে গেলে আবার ওই পেজটাকে ইনক্লুড করতে হবে, ওই ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হবে, তারপর ওইটাকে প্রিন্ট করতে হবে। আর আমি যদি সরাসরি সেশন নেই তাহলে কষ্ট করে আমি এক জায়গায় শুধু স্টার্ট করব, কোথায়, ইন্ডেক্স পেজে, আর সবগুলো পেজ তো আমি ইন্ডেক্স পেজের মধ্যেই রান করতেছি, তো সেই ক্ষেত্রে তো আমার কোনো সমস্যা নেই। ব্যাপারটা বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে এটাকে একটু সেভ দিই, এখানে যাই দেখা থাকে এবার কি হয়। এখানে দেখি কিছু একটা চেক আউট সাইন ইন, কারণ আমরা তো সাইন আউট করে দিচ্ছিলাম ওই সময়, করছিলাম না, আবার সাইন ইন করে এখানে বলি অ্যাডমিন আছেই 1 2 3 4 5, তাই তো? সাইন ইন, লগ ইন সাকসেসফুল। এখানে উপরে দেখি ওয়েলকাম গেস্ট ইউজার, কারণ আমরা যেটা করছি এটা তো গেস্ট ইউজারই, কারণ
টাইপের মধ্যে কি ছিল দেখেন তো, এটা ইউ ছিল না, তো আমরা সাথে ইউজার। তো আমরা এবার যদি এটাকে অ্যাডমিন করে দিতে চাই স্যার, অথবা আমরা একটা কাজ করি, আমরা আরেকবার একটু রেজিস্ট্রেশন করি, সাইন আউটে যাই, এখানে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, কিছু একটা দিলাম, ইমেল অ্যাড্রেসে বলবো যে ইউজার, পাসওয়ার্ড বললাম যে ইউজার, রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে না? এবার আমরা ডাটাবেজে যাই, এখানে বলে যে যেটা অ্যাডমিন আছে, এটা admin@gmail.com, এটাকে আমরা এডিট করে বলে দেবো ভাই এটা হচ্ছে অ্যাডমিন, তার মানে আমি বলবো ইউ বাদে কিছু একটা এটা হচ্ছে অ্যাডমিন, আর যেটা ইউজার সেটা টাইপ থাকবে ইউ। এবার আমরা যে কাজটা করছি দেখা যাক কি হয়, যে এবার লগ ইন করবো কোনটা দিয়ে, অ্যাডমিন দিয়ে, অ্যাডমিন, এখানে বলবো অ্যাডমিন 1 2 3 4 5, সাইন ইন। এখানে বুঝতে পারছি, ওয়েলকাম, তারপরে যে নেম দিয়েছিলাম নেম, পাশে যে ড্যাশবোর্ড। এখন এটা সুন্দরভাবে আসে নাই, কেন আসে নাই? এই যে এখানে তো আমরা সুন্দরভাবে ডিজাইনের কাজ করি নাই, এই যে এখানে নেম দেখাইছি, নেমের পরেই আমরা দেখাইছি কি আরেকটা, এখানে যদি আমরা ডিজাইনটা ঠিক মতো করে দিতাম, স্পেস দিয়ে যদি ডিজাইনটা ঠিকঠাক মতো করে দিতাম, তাহলে এখানে আমার ডাটাগুলো ঠিকঠাক মতোই আসতো। ব্যাপারটা কি বোঝাইতে পারছে? যে আমরা যদি এখানে ঠিক করে কাজ করতাম তাহলে ওখানে আউটপুটটা আমাদের ঠিক মতোই আসতো। এখন ব্যাপারটা স্যার এখানে প্রবলেমটা কি হয়েছে, এখানে দেখেন তো আমাদের এরকম কিছু একটা বাদ পড়ছে, যে এই এলআই ট্যাগের মধ্যে এটা থাকবে না, তাহলে মোটামুটি ডিজাইনটা ঠিক থাকবে। এখানে যাই, ঠিক আছে, ওয়েলকাম, নেম আছে, ড্যাশবোর্ড, সাইন আউট। এবার আমি ড্যাশবোর্ডে ক্লিক করি, ড্যাশবোর্ডে আসি, এখান থেকে আমরা এডিট যা করার করলাম, এখানে সাইন আউট করলাম, দেখেন সাইন আউট হয়ে গেছে। এবার কি আর ওই ম্যাথ এগুলো আমি দেখতে পারতেছি? এখন সাইন আউট করে দিলাম, তার মানে কি আমি একদম প্রথম পেজে আছি। এবার আমার অ্যাকাউন্ট ক্রিয়েটও করা লাগতে পারে, আবার সাইন ইনও করা লাগতে পারে, তো এটা নিয়ে তো সমস্যা নেই। প্রসেসগুলো কি মোটামুটি বুঝতে পারলাম? এখন বাকি আছে একটা ইমেল পাঠানো, কিভাবে মেল পাঠাইতে পারি, তাই তো? এটা তো করতে হলে তো আমার কি লাগবে, সার্ভার লাগবে, অনলাইন সার্ভার লাগবে। তো সেক্ষেত্রে আমি এখানে একটা কাজ করে আমার এই হেডার নামে একটা পেজ ছিল, হেডার, ওকে। এখন দেখেন এটাকে যদি আমি অনলাইনে আপলোড করতে চাই আমার লাগবে কি, ডাটাবেস লাগবে না? তার মানে আমি একটা কাজ করতে পারি, ডাটাবেসের আগে ব্যাকআপ নিব। ডাটাবেসের ব্যাকআপ কীভাবে নিতে পারি, এই যে এখান থেকে জাস্ট এক্সপোর্ট করতে পারি। তো ডাটাবেসটা সিলেক্টেড অবস্থায় আছে, এখানে বললাম এক্সপোর্ট, জাস্ট গো বাটনে ক্লিক করলাম, এখানে দেখেন এটা ডাউনলোড হয়েছে না, এটাকে জাস্ট কপি করে রাখি কারণ এটা লাগবে। এটাকে কপি করে আমি ডেস্কটপে রেখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ফাইল। এখন আমি যে ফাইলগুলো আপলোড করব আমার এই ফাইলগুলোও তো লাগবে। এখন দেখেন এই প্রজেক্ট তো, তাহলে এটাকে কপি করি, এই টোটালটাই কপি করে এখানে একটা ফোল্ডার নিলাম, নিউ ফোল্ডার 3 যা আছে ভালো এর মধ্যে রাখলাম। এখন এটাকে আপলোড করতে হলে যে একটা একটা করে আপলোড করবো না, সবগুলো একসাথে, সবগুলো একসাথে আপলোড করতে হলে আমার এটাকে জিপ করে নিতে হবে। ঠিক আছে, না হলে একটা একটা করে ফাইল আপলোড করা লাগবে। তো আমি এটাকে জিপ করে নিলাম, এই হচ্ছে আমার ফাইল।
যে এটা হচ্ছে ফাইল ম্যানেজারে যাবে আর এটা হচ্ছে ডাটাবেসে, তাই তো? এখন ব্যাপার হচ্ছে ডোমেইন, কোন ডোমেইনে যাবো তাই তো ভাবতেছি। কোথায় যেন একটা ডোমেইন ছিল, তবে তার আগে সমস্যা নেই, সমস্যা আছে। আচ্ছা এখানে দেখেন ফাইল ম্যানেজার আছে না, আর নিচে দেখেন যে এখানে স্যার পিএসপি মাই অ্যাডমিন নামে আমরা কিছু একটা পাচ্ছি। তো এখন পিএসপি মাই অ্যাডমিনে যে আমরা ওই ডাটাবেসটা ক্রিয়েট করতে পারবো না, প্রবলেম এটা। পিএসপি মাই অ্যাডমিনে যে কি করতে পারি, আমাদের যে ডাটাবেসের ব্যাকআপটা আছে ওইটাকে আমরা রিস্টোর করতে পারবো, মানে ইম্পোর্ট করে নিতে পারবো। কিন্তু তার আগে আমাদের শর্ত হচ্ছে কি, যে এই যে এখানে মাইস্কুল ডাটাবেসে একটা অপশন আছে, এখান থেকে আমার ডাটাবেস ক্রিয়েট করে আসতে হবে, ঠিক আছে? তো আমি এখানে কোডিং লেভেলের কোনো কিছু নাই, ক্লিক করব, নেট স্পিড যদি ভালো থাকে তাহলে দ্রুত আসবে, না হলে স্লো আসবে। এই তো এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করব, তো আমি এখানে দিলাম হাইটেক ক্রিয়েট ডাটাবেস। হাইটেক নামে একটা ডাটাবেস ক্রিয়েট হবে। এখানে দেখেন যে একটা ডাটাবেস ক্রিয়েট হয়েছে, এই ডাটাবেসের নেমটা তো আমার দরকার হবে, কানেকশনে দরকার হবে না? তো আমি এই ডাটাবেসের নেমটাকে কপি করে নিব। তার আগে এখানে যেতে পারি, এখানে আমি একটা টেক্সট ফাইল নেব, কারণ আমার ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো সেভ রাখতে হবে। ডাটাবেস, এখানে আমি এইটাকে সেভ করে রাখলাম। এরপরে ব্যাকে যাই, এখানে দেখেন যে আমার মডিফাই ডাটাবেস, আমি যদি ডাটাবেস ট্রেস কোনো কিছু চেঞ্জ করতে চাই করতে পারি। এখন ব্যাপারটা আছে আমার তো দরকার নাই। এখানে দেখি যে আমরা যে ডাটাবেসটা বানিয়েছি, ডাটাবেস এই যে হাইটেক হাইটেক বানিয়েছি না, এখন এখানে যে নেমটা আসে এটা তো আমার ওই ডোমেনের ডিফল্ট নেম। আমি যে নেমই দিই না কেন, ডোমেনের এই নেমটা নিবে, তার সাথে নতুন নেমটা যোগ হবে। এখন ব্যাপারটা এখানে দেখেন যে এটা ডাটাবেস, এই পাশে এখানে কোনো ইউজার নেম নাই, কোনো পাসওয়ার্ডও নাই। তার মানে আমার এই ডাটাবেসের ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। আর আমরা ডিফল্ট কি করছিলাম, যে শুধু একটা ডাটাবেস বানাইছি, এটার কোনো ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে নাই, যার জন্য ওটার পাসওয়ার্ড কি ছিল, ফাঁকা। আর ইউজার নেম কি ছিল, রুট। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের এখানে একটা ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। কিভাবে করতে পারি, এতে নিচেই যায়, এখানে দেখেন অ্যাড নিউ ইউজার। আমি এখান থেকে একটা ইউজার করতে পারি। আমি এখানে বলতে পারি যে হাইটেক, এই পর্যন্ত নেবে না, তো সেক্ষেত্রে কি করতে পারি, এইচ ইউজার, না হাইটেক ইউজার। পাসওয়ার্ড কি দিতে পারি, পাসওয়ার্ড নিয়ে তো সমস্যা, ছোট একটা পাসওয়ার্ড নেবে না। আমি আমার কন্ট্যাক্ট নাম্বারই দিতে থাকি। ঠিক আছে, এখানে দেখেন যে ক্রিয়েট ইউজার, ক্লিক করলাম। তাহলে এখানে পাসওয়ার্ড আমার এটা সেভ রাখার দরকার নেই, পাসওয়ার্ডের মুখস্থ। তাহলে আমার লাগবে কি, এইটা লাগবে, ইউজার নেমটা আমার কাজে লাগবে। তাহলে আমি এখানে যাই, আমার যে টেক্সট ফাইল নিয়েছিলাম না একটা, এখানে বলি যে ইউজার নেম, এখানে আমি ইউজার নেমটা সেভ করে রাখলাম। এখন এটার একটা পাসওয়ার্ড ছিল না, পাসওয়ার্ডটা আমি এরকম কিছু একটা দিয়েছিলাম, এই নামে আমার একটা পাসওয়ার্ড ছিল। এই তিনটা জিনিস আমার লাগবে। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমার এখানে এটা বানানো কমপ্লিট, তাই তো? এখন প্রবলেমটা হচ্ছে কি, যে আমি আগে ডাটাবেস বানিয়েছি, তারপরে ইউজার নেম পাসওয়ার্ড দিলাম। এখন এই ইউজার নেম পাসওয়ার্ড আমি কোন ডাটাবেসে সেট করব সেটা কি বলছে? আমার ডাটাবেস তো অনেকগুলো থাকতে পারে। তাহলে নিচেই যাই, এখানে দেখেন যে অ্যাড ইউজার টু ডাটাবেস, আমার কোন ডাটাবেসে কোন ইউজার আমি অ্যাড করব, এখান থেকে অ্যাড করে নিতে পারি। তো এখানে যাই, ক্লিক করে দেখি কি আছে, এইচ ইউজার, এই যে আমি এইচ ইউজার একটা বানিয়েছি। এখন কোন ডাটাবেসে ওটাকে সেট করব, এই যে হাইটেক এই ডাটাবেসে, ঠিক আছে? এবার জাস্ট অ্যাড করব এখানে। এখানে দেখেন যে কিছু পারমিশন দিচ্ছে, যে আমি যে ডাটাবেসটা, সরি যে ইউজারটা ক্রিয়েট করছি সেই ইউজার কি কি করতে পারবে। আমি যদি বলি যে ইউজার শুধু ডাটা দেখতে পারবে, এডিট করতে দেবো না, তাহলে এখানে দেখেন আমি শুধু বলে দিতে পারি যে সে সিলেক্ট করতে পারবে, কিন্তু আমরা তো তাকে সব অ্যাক্সেসই দিব, তাই না? যে আমরা ওয়েব পেজ থেকে এডিট ডিলিট সব কিছুই করবো। তাহলে এখানে একটা কাজ করতে পারি, এই যে উপরে দেখেন যে সবগুলো সিলেক্ট করলাম, সে সব কিছুই করতে পারবে। নিচে বললাম মেক চেঞ্জেস, সব কিছু রেডি। এবার গো ব্যাক, এখানে দিয়ে দেখি যে আমাদের হাইটেক এটার একটা সেট হয়ে গেছে না, ইউজার নেম। এখন ইউজার নেম পাসওয়ার্ড কী দিয়েছি সেটা তো আমরা সেট করেই রাখছি। তাহলে এবার এখানকার কাজ আমাদের মোটামুটি শেষ, এখানকার কাজ আমাদের শেষ।
আমরা হোমে যাই, এই হচ্ছে হোম। এবার তাহলে আমরা এখানে যেতে পারবো না, পিএসপি মাই অ্যাডমিনে এখানে যেয়ে দেখি যে কি আসে। সেম জিনিসই তো আমরা এতদিন যা দেখছি, সেম জিনিস না, এগুলো নিয়ে তো কাজ করছে। পার্থক্য এতটুকু যে আমি যে ডাটাবেস নিয়ে কাজ করবো সেটা দেখেন আমি অলরেডি কোথায় বানিয়েছি, এই যে হাইটেক। এই ডাটাবেসটা আমরা এখান থেকে ক্রিয়েট করতে, এখান থেকেও করতে পারবো, কিন্তু করতে গেলে আমার ওই ইউজার নেম পাসওয়ার্ড ওইগুলো আবার কোড করে দিতে হবে, ঠিক আছে, সিলেক্ট করে দিতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখেন যে আমি এখানে ক্লিক করতে পারি, আমার ওই ডাটাবেসটা সিলেক্টেড অবস্থায় আছে। এবার বলবো ইম্পোর্ট, এখানে থেকে ফাইলটাকে চুজ করে দেব, কোথায় ফাইল যেন ছিল, হাইটেক প্রজেক্ট এসকিউএল, এটা তো ওকে। নিচে যে গো বাটন আছে, কিছু না পারি গো বাটনে তো ক্লিক করতে পারবো। তাহলে আমার ডাটাবেসের সব ব্যাকআপ চলে আসে না, ডাটাবেসের ব্যাকআপ শেষ। এবার আমি যেতে পারি এখানে, যে বলবো এই যে ফাইল ম্যানেজার নামে কিছু একটা আছে, ফাইল ম্যানেজার যাই, এখানে দেখেন যে এই যে পাবলিক এইচটিএমএল, আমাদের আসলে এই পাবলিক এইচটিএমএল এই ফোল্ডার মধ্যে যাই রাখবো সেটাই আমরা সবসময় দেখতে পারবো, কিন্তু আদার্স যদি এদিক সেদিক রাখি তাহলে কিন্তু আসবে না। তো সেই ক্ষেত্রে আমাদের পাবলিক এইচটিএমএল যেতে হবে। এখন যেহেতু এইটা অন্য একটা প্রজেক্টের, মানে অন্য একটা কারোর ডোমেইন, ঠিক আছে, সো তাদের ওয়েবসাইটটা এখানে আছে, তো আমরা একটা কাজ করতে পারি, একটা সাব ডোমেইন করে নিতে পারি। তো বেশি কিছু না পারি, এই উপরে একটা ফোল্ডার বানাই, এখানে নেম দিলাম হাইটেক, ঠিক আছে। কোন ফোল্ডার মধ্যে থাকবে, পাবলিক এইচটিএমএল এই ফোল্ডারের মধ্যেই থাকবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে ক্রিয়েট দিলাম, দেওয়ার পরে কি করতে হবে, এখানে খুঁজতে হবে হাইটেক নামে কিছু আছে কিনা। এই যে হাইটেক নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, এখানে যাই, যে বলবো যে আমরা ওই যে ফাইলগুলো জিপ করে রাখছি সেই ফাইলগুলো এখানে এই ফোল্ডারের মধ্যে আপলোড করব। তাহলে এখানে শুধু আপলোডে যাব, এখান থেকে সিলেক্ট করে দেব কোথায় সেই ফাইল, নিউ ফোল্ডার 3 নামে কিছু একটা ছিল, এই যে নিউ ফোল্ডার 3 জিপ করা, তাই না? আর ফাইল হবে জিপ ফাইল। হ্যাঁ, এটা তো জিপ ফাইল লাগবে, যার জন্য তো আমরা এটা জিপই করলাম। এটা আপলোড হবে। এখন আপনি যদি বড় ওয়েবসাইট বানান তাহলে আপলোড হতে সময় লাগবে। আপলোড কমপ্লিট, ঠিক আছে। 161 কিলোবাইট। আমরা যেটা বানিয়েছি দেখেন কত সুন্দর ওয়েবসাইট হয়েছে, তাই না? এটা কি MariaDB হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের সাইজ এটা, আমরা যেটা বানিয়েছি। এখন আমরা যদি অনেক ডাটা রাখতাম, আমরা তো জাস্ট কয়টা রাখছিলাম, 8টা বা 10টা এরকম ছিল বর্ডার। আপনি 5000 রাখেন তাহলে আপনার সর্বোচ্চ কত হতে পারে, 15 MB, 15 MB বা 20 MB এরকম হবে ওয়েবসাইটের সাইজ। তাহলে দেখেন আমি যদি 1 GB ডোমেইন নিই 2000 টাকা বছরে, তো সেক্ষেত্রে আমার এটা নিয়ে তার কোনো টেনশন নাই। কিন্তু যদি আমি ওরকম ওয়েবসাইট বানাইতাম, আমার ইন্ডেক্সই 15 MB, তাহলে খবর ছিল না। যদি ইন্ডেক্স পেজই 15 MB হতো তাহলে অবস্থা ইন্ডেক্সে কি হতো। সবকিছু দিলে ইন্ডেক্সটাকে কেটে কেটে তো আমার ভাগ করছে, আমার ডাটাগুলো কোথায় আছে, ডাটাবেজে। Database। এখন ডাটাবেজে থাকলে আমার এই ফোল্ডার মধ্যে কি আমার ডাটাবেজ আছে, ওই সাইজটা তো আর এর সাথে যোগ হবে না, ইন্ডেক্সের সাইজ ভাই না টোটাল ফাইলের সাইজ। ইমেজ গুলো তো ইয়ার ভিতরে আছে। হ্যাঁ, এর মধ্যে আছে ওই ইমেজ, বাকি সব কিছু দিয়েই হচ্ছে আমাদের ওয়েবসাইটের এই সাইজ, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে একটা রিলোড দিই, কোথায়, এই হচ্ছে রিলোড। এখানে দেখেন ফোল্ডার আছে না, এখন জিপ করা ফোল্ডার মধ্যে ফাইল যতই থাকে আমি ইউআরএল লিখে যতই সার্চ দিয়ে আসবে, আমার এটাকে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এখানে দেখেন এক্সট্রাক্ট, এখানে আমরা এই ফোল্ডার মধ্যেই তো রাখবো, তাই না? তো আমি যেভাবে আছে এইভাবেই দিলাম। এখানে দেখেন যে একটা রিলোড দিই, এই যে ফোল্ডারটা হয়েছে না, এখন এই ফোল্ডারের মধ্যে যদি যাই তাহলে আমাদের প্রজেক্টের সব ফাইল আছে। কিন্তু আমি কি ওই ফোল্ডারের ভিতরে যাব, ফোল্ডারের ভিতরে তো যাবো না, তাহলে আমার ওয়েবসাইটের ইউআরএলটা কি হবে, যে যেটা আছে ওইটা, তারপরে /হাইটেক, তারপরে ফোল্ডারের নেম। তো আমি এত কিছুতে না যাই, এখানে শুধু বলবো এখানে যা আছে এই সবগুলোকে সিলেক্ট করব, তাহলে সিলেক্ট অল। এখানে দেখেন মুভ আছে, মুভ করে কোথায় নেব, এই যে এই নিউ ফোল্ডার 3 এর মধ্যে থেকে বাইরে আমি হাইটেক ফোল্ডারের মধ্যে মুভ করে নিয়ে নিলাম। তাহলে এখানে মুভ ফাইল, তাহলে এই ফোল্ডারে তো নাই কারণ আমি এটাকে তো মুভ করে নিয়ে গেছি। তাহলে এখানে এসে দেখলাম যে আমার এই যে হাইটেক 3 এই ফোল্ডারের মধ্যে থেকে ফাইলগুলো আমি নিয়ে আসছি। তো সেক্ষেত্রে এটাকে আমি ডিলিট করে দিতে পারি, ডিলিট, ঠিক আছে, ফাইলগুলো। এখন এই ফাইলগুলো যদি আমি নিয়ে কাজ করতে চাই তাহলে দেখেন এবার ডাটাবেজের ইউজার নেম পাসওয়ার্ড সব চেঞ্জ না, এটা কি এবার আসবে ওয়েবসাইট? তাহলে আমাদের কি করতে হবে, যদিও বিশ্বাস পাচ্ছি না আসবে কিনা, এটাকে কপি করি আর এখানে বলি হাইটেক, কারণ আমাদের সাবডোমেইন ছিল কি হাইটেক, এন্টার দিয়ে দেখেন এখানে এই পর্যন্ত ঠিক আছে, এখানে প্রোডাক্টগুলো তো আসে নাই।
কেন আসে নাই? কারণ আমার ডাটা প্রোডাক্ট তো ডাটাবেজে আছে, ডাটাবেস থেকে তো আর ডাটা আসে নাই। কেন আসে নাই? যে আমার কানেকশনটা তো ঠিক নাই, কারণ ডাটাবেসের নেম চেঞ্জ হয়ে গেছে, এখন ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। ওই জিনিসগুলো তো প্রাথমিক অবস্থায় আমার কোডে দেওয়া ছিল না, ছিল? তো সেই ক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি, যে এখানে আমার একটা পেজ আছে না, দেখেন তো, ডিএল নামক ফোল্ডার, এর মধ্যে বেজ নামক একটা পেজ ছিল, এটার উপর ক্লিক করে কোড এডিট এই অপশনে যাই, তাহলে কোডটাকে আমি এডিট করতে পারবো। এখানে দেখেন আমার কোড দেখাই দিচ্ছে, এই যে লোকাল হোস্ট, ঠিক আছে? এখন একটা জিনিস চিন্তা করেন যে আমার একই সার্ভারে আমি ফাইল আর ডাটাবেস রাখছি না, তাহলে আমার এটা লোকাল হোস্ট থাকলেই হচ্ছে, কোনো সমস্যা নেই। কিন্তু আমার যদি ডাটাবেসটা অন্য কোনো সার্ভারে থাকতো, তাহলে আমি এখানে সেই সার্ভারের নেমটা লিখে দিতাম। এবার দেখি যে ইউজার নেম কি আছে আমাদের। ইউজার নেম এই যে এটা হচ্ছে আমাদের ইউজার নেম। তাহলে ইউজার নেমটাকে কপি করি, এখানে এসে রুটের পরিবর্তে দেবো কি ইউজার নেম, এখানে যাই, পাসওয়ার্ডটা কি আছে, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তাহলে পাসওয়ার্ডটাকে কপি করি, এখানে দিব পাসওয়ার্ড। এরপরে এখানে যাই, ডাটাবেসের নেম আছে এটা, ডাটাবেসের নেমটাকে কপি করি, এখানে দিব ডাটাবেসের নেম, ঠিক আছে? এবার দেখেন যে এই কাজটা যদি আমরা একটা পেজে না আসতাম, তাহলে আমাদের যতগুলো ফাংশন ছিল সব ফাংশনটাকে এগুলো চেঞ্জ করা লাগতো। তো তো এই এত কাজ এক্সট্রা করবো না বলেই ওই সময় এক পেজে নেওয়া। তো সেক্ষেত্রে এবার এখানে যাই, একটা এন্টার দেই, ঠিক আছে? দেখেন প্রোডাক্টগুলো দেখাইছে। এখন যদি মনে করি স্যার আমরা রেজিস্ট্রেশন করব, কোথায় গেলো? আমার ব্রাউজারে হ্যাং হয়ে গেছে। ইউআরএল গুলো চেঞ্জ হয়ে কোনটা? ক্রিয়েট অ্যাকাউন্ট, যখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো তখন পেজে যাবে। এখন ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে আমার এখানে রেজিস্টার পেজে আসবে না, রেজিস্টার ডট পিএসপি, এখানে রেজিস্টার ডট পিএসপি পেজ লোড হয় নাই। কেন লোড হয় নাই আগে একটু দেখতে হবে। তাহলে এগুলো তো কাটিং, এগুলো নিয়ে তার কাজ নাই, এখন সব কিছু আছে অনলাইনে। সেই ক্ষেত্রে এখানে যেতে পারি, অনলাইন কানেকশন তো করে দিয়েছি, এখানে গেছি, কোথায় যেন ছিল এটা, ইন্ডেক্স পেজে ছিল না, ইন্ডেক্স পেজে যাই, ইউজার ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখতে হবে, শুধু একটা জিনিস, কম টাকায় সার্ভার নিলে সমস্যা আছে। মোটামুটি কত টাকা সার্ভার নিলে ভালো হয়? মোটামুটি 2,500 টাকার নিচে আসবেন না, 2,500 টাকার নিচে। কারণ দেখেন যে এই কোডগুলো আমি আপনাদের যদি দেখাই, বস একাডেমি, এদের যে ডোমেনটা নেওয়া, এদেরটার প্রতি মাসে ধরেন যে 35 মাসে বলতে প্রতি বছর 3500 টাকা মতো দেওয়া লাগে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন সব কিছু ঠিকঠাক আছে, সব সাপোর্টেড। কিন্তু এখানে যে ডোমেন আমরা আপলোড করছি, এখানে দেখেন যে আমার ওই জিনিসগুলো সাপোর্টেড না। ব্যাপারটা বুঝতে পারছে? যে আমি যে এখানে যে কাজগুলো করতেছি, ক্লিক করতেছি, আমার এগুলোর ইউআরএল দেওয়া ছিল না, এই জিনিসগুলো সাপোর্টেড না। তারপর আমি একটা কাজ করতে পারি, যে এটাকে আমি একটু অন্য ব্রাউজারে দেখে নিতে পারি। আপনাদের পিসি ওপেন আছে কারোরটা সামনে, সামনে দেখেন পিসি ওপেন আছে, তাহলে ইউআরএলটা লিখে দেখেন তো আপনার ওই ব্রাউজারে আসে কিনা। ওকে, এই পর্যন্ত ঠিক ছিল। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে মনে হয় কোনো সমস্যা আছে। এখানে আসছে ক্রিয়েট অ্যাকাউন্ট, আসে ওটাই। আপনার এখানে তো মনে আসছে।
আমি অন্যটা দেখতে বলতেছি, কারণ আমার পিছে যে অবস্থা, এটা লোড হইতেও সময় নিতে পারে। আপনি অন্যটার সাথে দেখেন যে এটা লোড হয় কিনা। আমাদের কোডে কোনো সমস্যা নেই, আমাদের মেন কাজটা হচ্ছে ডাটাবেসটাকে আপলোড করব, করার পর ওই যে শুধু কানেকশনটা চেঞ্জ করে দেবে, এছাড়া আর কোনো কাজ নাই। আর যা করছি সব সাপোর্টেড। প্রমাণে দেখেন আপনাদের সামনে আমার একই কোড করা, এখানে দেখেন তো সেম না? ওই সার্ভার আর এই সার্ভার অনেক সমস্যা ছিল, আমি ওদের মেল দিয়ে দিয়ে পরে ঠিক করা। এটা হচ্ছে হোস্ট পেয়ারের নাম শুনছেন, হোস্ট পেয়ার, সেখান থেকে এটা নেওয়া। আসে না, এমনি আসছে কিন্তু এমনি শুধু মেন পেজটা আসে, বাট আবার হচ্ছে ক্লিক সাইন করলে ইন আসে না। দিলে আবার ইউজার নেম পাসওয়ার্ড দেখাচ্ছে। কি দেখায়? সাইন ইন দিতে ক্রিয়েট অ্যাকাউন্ট। সাইন ইনে দিলে তো আমার ইউজার নেম পাসওয়ার্ডে আসবে। হ্যাঁ ওটা এখন এখানে যদি আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেন এটা আসে কিনা। ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এটা আসে না, সাইন ইন আসে। হ্যাঁ সাইন ইন। আচ্ছা, ওখানে সাইন ইন করেন, ইউজার নেম পাসওয়ার্ড তো আমাদের ছিলই। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। ভাই এই কোডগুলো যখন করবো এবার আপডেট করার তখন কি লাইভেই কাজ করতে হবে নাকি অফলাইনে কাজ এগুলো করতে আপনি হবে? অফলাইনে কাজ করে করে নিতে পারেন, আপলোড করে নিতে পারেন। আবার যদি বলবেন যে আমি সরাসরি অনলাইনে কাজ করবো, করতে পারেন, কিন্তু অনলাইনে কাজ করতে গেলে আপনার নেট স্পিড ভালো লাগে, আর বারবার ওই সেভ দেওয়া লাগে। একটু আগে দেখলেন না, আমি সেভ দিলাম এক পাশে কোড চেঞ্জ করে। তো ওই জিনিসগুলো বারবার চেঞ্জ করতে গেলে আপনার নেট স্পিড একটু ভালো দরকার। আর ব্যাপারটা হচ্ছে যে অ্যাডমিন আমরা 1 2 3 4 5 6 7 না পাসওয়ার্ড। হ্যাঁ 5,000। আর ওইটার আরেকটা প্রবলেম হয় কি, যে আমরা যেসব সার্ভার থেকে নিই, এটা হচ্ছে মানে একদম নিম্ন লেভেলের সার্ভার। তো যেরকম আমাদের সিএসএল এর ডোমেনটা ছিল, আমি কিছুই করি না, আমি সার্ভারে ডাটাবেস সার্ভারে ঢুকিয়ে নি। দেখাচ্ছে আমি তো এসেছিলাম উপরে, দেখেন ইউআরএলটা মানে বাটনগুলো চেঞ্জ হয়েছে কিনা, টুকটাক মানে অন্যগুলো কাজ করে কিনা। আমি শুধু ফাইল নিয়ে কাজ করছি, মানে একটা ফাইল এডিট করে রাখে দিয়েছি। এখন আমি তো এরকম না যে ফাইলটা ভুল করে ডিলিট দিয়ে দেবো, কারণ ডিলিট দিলে আমি তো ওই সময় বোঝার কথা, মানে এতদিনে যাই হোক এতটুকু অভিজ্ঞতা তো হয়েছে। তো সেক্ষেত্রে হঠাৎ করে দেখি ওয়েবসাইট নাই। ওয়েবসাইট নেই বলতে ফার্স্টের দিনে একটা ফাইলও দেখাচ্ছে না, ঠিক আছে। আমি স্যার বললাম, স্যার এই অবস্থা, স্যার তো হাসতেছে, যা হয়তো মানে আমি ডিলিট করে দিয়েছি। কিছুদিন পরে মানে কিছুক্ষণ পরে 2-1 ঘন্টা পরে দেখি যে সব আছে, ইন্ডেক্স পেজ নাই, সব ফাইলগুলো আছে, ইন্ডেক্স পেজ নাই। এখন তো ইন্ডেক্স পেজটা কোথায় গেল, আমি তো ঢুকিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন যাই হোক, ওদের সার্ভারের প্রবলেমে ইন্ডেক্স পেজ আবার আমাদের ব্যাকআপ নিয়ে আসলে ওটা ঠিকঠাক করে দিলাম। কিছুদিন পরে ডাটা পেজে ঢুকলাম একবার লগ ইন করার জন্য, ডাটা পেজ লোডিং 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 থাকতে থাকতে ওদের যে ডাটা পেজ সার্ভার হ্যাং হয়ে গেছে। হ্যাং হওয়ার পরে আমাদের যে ডাটা বেস ছিল সব শেষ, একটা নেই, সব ডিলিট হয়ে গেছে। এখন পরে ভাগ্য ভালো যে ওটার ব্যাকআপ নেওয়া ছিল, আবার ওগুলোকে রেস্টোর করলাম। তো আমরা কম টাকায় ডোমেন নিলে এরকমই হবে, যে আগে একটা ডোমেন 3,000 টাকা নিয়েছে সর্বনিম্ন, এখন সেই ডোমেন 1500 টাকায় দিচ্ছে। এই 1500 টাকা ডোমেনকে আমরা 3,000 মতো সার্ভিস দেবে। কন্টাক্ট পেজ। ভাই সব কিছুই করবে, শুধু এই ডোমেনটা চেঞ্জ করলেই হবে, সব কিছুই করবে, শুধু এই ডোমেনটা চেঞ্জ করে অন্য ডোমেনে আমাদের দিলেই হবে। ওয়েবসাইট থেকে আমাদের রেসপন্সিভ হয়েছে। কোনটা এটা? এটা কি রেসপন্সিভ হয়েছে? আপনি বলেন রেসপন্সিভ হয়েছে? আমরা কি এটাকে রেসপন্সিভ করছি? আমাদের বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করার কথা ছিল না? এটা তো আমরা প্রাথমিক অবস্থায় শিখছিলাম, মনে আছে? যে আমরা স্টারল সিএসএস শিখে একটা প্রজেক্ট করছিলাম, আপনাদের কথা ছিল যে বুটস্ট্র্যাপে একটা প্রজেক্ট করবেন, যদি এটা সুন্দর হয় তারপরে ওইটার উপর কি করবো। বুটস্ট্র্যাপের সেটা কই? হ্যাঁ, আপনারটা বাসায় আছে, বাসায় রাখলে তো আমার কাছে আসবে না, তাই না? তো ওটা দেওয়ার কথা ছিল না। স্লাইডার ইউজ করে ওটা করবো। তাই তো বলে কি ব্যাপার রে? আচ্ছা, স্লাইডার, এবার আসি স্লাইডারে। এখন স্লাইডারের জন্য আমি আপনাদের যে করে একটা পেজ দেখাইছিলাম, যে করে পেজ ওপেন করছিলাম, তো যে করিতে কত কোড আছে। এখন ওই কোডগুলোকে আপনি নিজে লিখতে চান, না কতদিন লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, যে ওয়াও স্লাইডার বলে একটা সফটওয়্যার আছে, ওয়াও স্লাইডার। ওয়াও স্লাইডার, এই সফটওয়্যারটা নেট থেকে সার্চ দেব, অবশ্যই পাবো ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা আমি দেখাই দিচ্ছি। আমি যতগুলো স্লাইডার দিয়েছি সব জায়গায় এই সফটওয়্যার দিয়ে দিয়েছি, কারণ কত সময় নাই যে আমি যে 6 মাস 1 বছর ধরে ওই যে এগুলোর কোডগুলো লিখবো, অত টাইম নাই। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে যে সফটওয়্যার আছে এর মধ্যে আমি কাজ করতে পারবো। ফার্স্টে এখান থেকে ইমেজ দিবে, এখন সমস্যা ইমেজ কই পাবো, স্লাইডার বানানোর মতো ইমেজ তো নাই আমার কাছে। আমাদের যেগুলো আছে আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে যে ইমেজগুলো আছে বড় থাকার কথা সাইজ, ডিফল্ট কিছু ইমেজ থাকে না, আমার ইমেজ দিয়ে তো লাভ নাই ভাই।
আমার ইমেজের মতো নাই, আচ্ছা দেখি আমার হার্ড ডিস্কে থাকতে পারে। And ল্যাপটপটা একদিনের জন্য পাওয়া গেলে অনেক কিছু। আমার ল্যাপটপে কি আছে, আমি তো সবসময় চিন্তায় থাকি, মানে যে কোনো সময় যদি হার্ড ডিস্কটা মিস হয় তাহলে আমার 12টা বেজে যাবে। তাহলে ব্যাকআপ দিয়ে নেবেন স্যার। এটার ব্যাকআপ মানে কি, আমার ল্যাপটপ আরেকটা ছিল, ওটার মাদারবোর্ড পাওয়া যাচ্ছে না, ওই তো যে আমি ভাই অনলাইনে কি কিছু ব্যাকআপ দিয়ে রাখেন? অনলাইনে ব্যাকআপ দিলে আমি আপলোড কত করবো, আমার তো আছে কমপক্ষে, করতে থাকবেন ভাই। সময় লাগবে না। এটা হয় না। পোর্টেবল একটা হার্ড ডিস্ক কিনে আলাদা পোর্টেবল রাখতে একটা পারেন। হার্ড ডিস্ক দিয়েছি, ওটা লোড হয়ে গেছে 500 জিবি, তো 500 জিবি লোড আর হয়ে গেছে। কোনোটা আরেকটা নিবো ভাবতেছে, সে গরিব মানুষ না, এত টাকা জমায় কি করবে? আর ওই দেন। বিয়ে করবে। আর এত বিয়ে টাকা করার সময় দিছে। টাকা ছোট টাকা টাকা। দিনও বাদাম খাওয়া চিন্তা ভাবনা। তাহলে তো কাটতো ওই পেস্টো এইসব টাকা পয়সা নিয়ে। এই যে আপনি যে শিখাই অবস্থা হয়। দিলেন, এখন আবার আপনি শুরু করবেন। এখন মিস করে। ভাই কোনো এরকম পাবলিক পাননি যেন আপনি চান 50,000 টাকা? আরে ভাই বাসের মধ্যে তো 3,000 টাকা লেখা যাবে ওরকম ওরকম অফার তো পাই, 3-4 হাজার টাকা যেসব অফার পাই ওগুলো তো আমি করি না, আমি দিয়ে দিই অন্য কারণ। আচ্ছা এখানে দেখেন একটা স্টাইল আছে না, আমার স্টাইল পছন্দ না, এই যে এখানে কত স্টাইল আছে, আপনার যেটা খুশি কোন স্টাইল দেবেন সেভাবে আপনার স্লাইডার আসবে। এই দেখেন এগুলো যদি আমরা কোড করে করতে চাই আমাদের সময় কত লাগবে, এত সময় তো হাতে নাই। এই সফটওয়্যারটা আগে হচ্ছে কম্পিউটারে এটা ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। এখানে দেখেন আমি একসাথে 3-4টা ডিজাইন দিলেও দিতে পারি, কত সুন্দর স্টাইল। এখন এখানে যে থিম আছে, স্যার বাটন টাটন আমার পছন্দ না, এখানে এই থিম দিব, এই থিম আছে। এখন এত কিছু যদি পছন্দ না হয় তাহলে সেটিংয়ে যাই, এই সেটিংসে যে আমি এখান থেকে বলে আসতে পারি যে জেনারেল, এদের নেক্সট বাটন আমার লাগবে না, ডিসক্রিপশন লাগবে না, এটাও লাগবে না, এখানে যে বলি এই পুশ পেলে ওই বাটনও দরকার নাই, তবে অটো প্লে স্লাইডারটা অটোমেটিক প্লে দেবে, এটা আমার দরকার। তাহলে এখানে আমি এই যে এখানে ইচ্ছা করলে এই ডিজাইনগুলো দিতে পারি, কিছুই দিলাম না, অ্যাপ্লাই করলাম। এখন আমার স্লাইডারটা বড় লাগবে না ছোট লাগবে, আমি ওয়েবসাইট বানাচ্ছি, এটার ওয়াইড আছে 960 পিক্সেল, এখানে যদি 1200 সাইজের একটা স্লাইডার দিয়ে দিই ঠিকঠাক মতো তা আসবে না। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে সাইজ আছে, স্লাইডার সাইজ বা স্লাইড সাইজ, এখানে দেখেন ফার্স্টে যে ভ্যালুটা দিব, যে এখানে কিছু কিছু দেওয়া আছে আমি এই জিনিসগুলো ইউজ করতে পারি। আবার যদি দেখা যাচ্ছে তো আমার এখানে দিয়ে, মানে আমার ওয়েবসাইটে যে ওয়াইড আছে এখানে কোনোটাই নাই, তো আমি এখানে কাস্টম সাইজে দিতে পারি। এখানে ফার্স্ট আমরা যেটা দেবো এটা হবে ওয়াইড, আর পরে যেটা দেবো এটা হবে হাইট। আমি যদি এখানে বলি স্যার আমার দেওয়ার দরকার হচ্ছে ওয়াইড দেবো ধরেন 1000, আর এখানে হাইট আমার এত দিব না, আমি 200 দিব, ঠিক আছে। জাস্ট এটাতে ইন্টারে ক্লিক করলাম, এখন দেখেন যে সাইজ দিতে সাইজ অনুযায়ী নিয়ে নিয়েছে স্লাইডার। এখন এটাকে স্যার আমি 200 দিতে চাই না, আর একটু বড় করতে চাই 300, ওকে। তো এখানে 300 দিয়ে দিলাম, একটু বড় হচ্ছে না। এখন স্যার সব কিছুই করা শেষ, আমার এখানে যেসব সেটিং আছে, যে স্লাইডারটা যদি দ্রুত চেঞ্জ হয় আমি এটাকে স্লো করতে পারবো, আপনার যত স্লো করার দরকার এখানে স্লো করেন, কোনো সমস্যা নেই, মানে টোটাল কন্ট্রোলটাই আপনার হাতে, কিন্তু কোনো কোড জানার আমার দরকার নাই, কোড বাদেই আমি কাজগুলো করতে পারবো। যদি এই পর্যন্ত পারি অ্যাপ্লাই সব কিছু ঠিক আছে, আমার স্লাইডার বানানো শেষ। এটা ইউজ করতে হবে না, এরকম সফটওয়্যার থাকলেই হবে, সফটওয়্যারটাই ওয়েবসাইটে দেখাই দিব, তাই তো। স্লাইডারের যে সাইজটা এখানে দিব, এটা কি রেসপন্সিভ হবে আবার? হ্যাঁ এটা রেসপন্সিভ, এটা রেসপন্সিভ ওরাই করে দেবে, আমার কোনো দায়িত্ব নেই। কতগুলো ফাইল আছে দেখেন, এখানে দেখেন সব তো শেষ, আমি এবার যাবো এখানে পাবলিশ। এখানে যে বলবো যে আমি যে পাবলিশ করতে যাচ্ছি সেটা কোন জায়গায়, আমি বলি যে ডেস্কটপে আমার কোনো একটা ফোল্ডার থাকতে পারে, তাহলে আমি ডেস্কটপে যাই, নিউ ফোল্ডার ফোন নামে একটা ফোল্ডার বানাইলাম না, এর মধ্যে আমরা পাবলিশ করলাম, ঠিক আছে। যেমন স্লাইডারটা ওই ফোল্ডারের মধ্যে অটোমেটিক চলে যাবে, অ্যাপ্লাই করে লাভ নাই, অ্যাপ্লাই করলে সেভ হবে, আমি তো সেভ করবো না, আমি করবো পাবলিশ, তো এখানে ক্লিক করলাম। এখন দেখেন এইটাই একটা ব্রাউজার মাধ্যমে অটোমেটিক রান হয়ে যাবে, স্লাইডার চলে আসে না, অটোমেটিক চলে আসে। এখন এগুলো আমি কেটে দিলাম, আমার পছন্দ না, অটোমেটিক কেন আসবে, এখানে যাই নিউ ফোল্ডার 4, এখানে দেখেন এই যে এইগুলো চলে আসে না, এই 4টা ইমেজ তো আমি আগে দিছি, 4টা ইমেজ দিয়েই তো বানালাম। এখন এখানে দেখেন তো আমার কিছু ইমেজ আছে, এই 2টা ইমেজ তো ফ্রেম আই ফ্রেম ট্রেম যা আছে এগুলো তো আমার দরকার নেই, আমার দরকার শুধু স্লাইডার। এই 2টা পেজ কিছু না বুঝে ডিলিট, শুধু ওয়াও স্লাইডার ডট এইচটিএমএল নামে যে পেজ আছে এই পেজটাকে আমরা রাখবো। তার আগে একটু দেখে আসি যে ডাটা নামক যে ফোল্ডার আছে এর মধ্যে কি আছে।
এর মধ্যে দেখেন আমরা যে ইমেজগুলো দিচ্ছি সেই ইমেজগুলো আছে, ঠিক আছে। এখন আমার কি করতে পারি, এই পেজটাকে ওপেন করব এডিটরের মাধ্যমে, ঠিক আছে। এখন এই স্লাইডারটা আমি আমার প্রজেক্টে নেব না, আমি আমার প্রজেক্টটা যেখানে আছে সেই প্রজেক্টের ফোল্ডারের মধ্যে এই দুইটা ফোল্ডার আমার কপি করে দিতে হবে। কারণ এই দুইটা ফোল্ডারের মধ্যে দেখেন আমার সেই যে করি স্ক্রিপ্ট স্টাইল যে পেজগুলো লাগবে সেগুলো কিন্তু অটোমেটিক দিয়ে দিছে। আমার কি এগুলো বৈশিষ্ট্য বানানোর সময় আছে? এখন সাহায্য যদি আমি বানানোর চেষ্টাই করতাম তাহলে কি হতো দেখেন, আমাদের দেখানো যাবে। এগুলো বানাইতে গেলে কি হতো। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো আপাতত বানাইতে গেলাম না। এই কোডগুলোর সাথে আমি মোটামুটি পরিচিত, কারণ এখানে একটা প্রবলেম ছিল, ওই প্রবলেমটা সলভ করার জন্য আমি মাস 3 মতো এই কোডগুলো নিয়ে ঘাটছি, 3 মাস মতো। পরে তাই বুঝতে পারছি যে এখানে আসলে কোড ঘাটে কোনো লাভ নাই, ওটা চেঞ্জ করতে হলে চুরি পদ্ধতি অবলম্বন করতে হবে, তাছাড়া কিছু না। আচ্ছা, প্রবলেমটা আমি জাস্ট আপনাদের দেখাই দিচ্ছি। এই দুটো ফোল্ডার আমরা কপি করে নেব কোথায়, আমাদের প্রজেক্টে মানে যে ফোল্ডারের মধ্যে আমার ওয়েবসাইটটা আমি রাখবো সেখানে। তারপরে কি করবো যে আমার এখান থেকে ওই স্লাইডারের কোডটা তো নিতে হবে। তো এখানে যে দেখবো যে আমার যে পেজের লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলো নেওয়া লাগবে না, পেজের লিঙ্ক নেব। ব্যাপারটা ভালো হয় যে এখানে আমি নতুন করে একটা পেজ নিই, তাহলে আমার একবারে কপি করে নেওয়া হয়ে যাবে, আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, ঠিক আছে। একটা পেজ, এখন এখানে HTML আবার কষ্ট করে শুরু শেষ করতেই হবে, কিছু করার নেই। আমাদের মিটিংটা মনে হয় আমি মিস করলাম। কিন্তু অনেকদিন করতে পারবে না, আজকে তো সেই meeting খাওয়ার দাওয়ার থাকলে সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, না আমাদের মিটিংয়ে খাবার দাবার দেওয়া হয় না। আরে মিটিং এর মজা। মিটিংয়ে খাওয়া দাওয়া না থাকলে তো মিটিং হয় না। আচ্ছা, যাই হোক আমরা একটু দেখি। এখানে দেখেন যে যাই হোক আমার ফোল্ডার দুটো তো HTML পেজের পাশেই আছে, সো আমার ফোল্ডার তো আর কপি করা লাগতেছে না। এখানে কি করবো, এই যে উপরে দুটো কানেকশন আছে না, এই কানেকশন যদি না থাকে মানে আমার CSS পেজ তারপরে যে jQuery পেজ এই দুটোর সাথে কানেক্ট না হলে তো CSS পেজ আর jQuery পেজ কাজ করবে না, করবে? তো সেই ক্ষেত্রে আমি এটাকে কাট অথবা কপি করে নিয়ে নিলাম কোথায়, এর ট্যাগ শুরু শেষের মধ্যে কানেকশন করতে হয় আমরা মোটামুটি জানি। এখানে যাই, নিচে যে দেখবো যে আরো দুইটা কানেকশন আছে, এই যে ওয়াও স্লাইডার আর একটা আছে স্ক্রিপ্ট, এই দুইটা কানেকশন আমার লাগবে, এই দুইটা কানেকশন ছাড়া স্লাইডার চলবে না। তার মানে এই দুইটাকেও কপি করে কোথায় দেব, এই যে বডি ট্যাগ যেখানে শেষ করছি ঠিক তার উপরে, ঠিক আছে। এখন দেখেন যে আমার স্লাইডারের জন্য কিছু কোড আছে না, HTML কোড যারা করে দিয়েছে অটোমেটিক, তাহলে আমি এখানে যাই, এই দেখেন যে ওয়াও স্লাইডার কন্টেনার 1, এখানে ক্লিক করব, এখানে শেষ দেখাচ্ছে এই পর্যন্ত আমি নিব। তবে এই যে এখানে যেগুলো ওরা ওদের কোম্পানির অ্যাড ট্যাড দিয়েছে, ওদের কোম্পানির অ্যাড তো আমার ওয়েবসাইটে আমি দিব না, দিব না দিয়ে আমি কি করব, যেখানে ওদের অ্যাডটা শুরু করছে ঠিক তার উপর থেকে আমি কপি করে নেব। কোন পর্যন্ত নিব, ওয়াও স্লাইডার কন্টেনার 1 এই পর্যন্ত, ঠিক আছে। কপি করলাম, নিয়ে নিলাম কোথায়, বডি ট্যাগ শুরু শেষ তার মতো, ঠিক আছে। এখন দেখেন তো এখানে ডিপ শুরু শেষ, এই যে ডিপ এটা তো শেষ নাই, কারণ তো আমি তো তার আগে থেকেই কপি করে নিয়েছি, এটাকে আমি জাস্ট শেষ করে দেব, ঠিক আছে। মোটামুটি আমার দায়িত্ব শেষ। এবার আমি যেতে পারি ওখানে, যে আমাদের পেজ ছিল, এটা তো আমাদের পেজ, এটাকে একটু ওপেন করলাম অন্য ব্রাউজারে, গুগল ক্রোম, স্লাইডার এসে প্রবলেম ছাড়িয়ে যে এখানে ওয়াও স্লাইডার লেখা আছে। এখন এটা দেখলে তো মানুষ বলে কি ওয়াও স্লাইডার ইউজ করছে সফটওয়্যারতে, যারা মোটামুটি ওয়াও স্লাইডার সম্পর্কে জানে তারা ধরে ফেলবে না। তো আমরা একটু কাজ করতে পারি, কি করতে পারি, দেখবো যে এখানে যে ইমেজের নেম আছে এই নেম আর ওদের স্লাইডারে যে ইমেজগুলো ইউজ করছে এই নেমগুলো সেম টু সেম আছে কিনা, দেখেন তো সেম টু সেম আছে কিনা। এখানে যে নেম আর ওই ইমেজের নেম সেম টু সেম আছে কিনা। তবে আমি একটা কাজ করতে পারি যে এই ইমেজগুলা একটু কপি করে রেখে দিই, মানে ব্যাকআপ, এখানে যা আছে এগুলো বাদ, ওই ইমেজগুলাই আমি অন্য একটা ফোল্ডারে কপি করে রেখে দিলাম ব্যাকআপ হিসাবে, ঠিক আছে। এখন কি করব, যে আমি যে কয়টা ইমেজ নিয়ে স্লাইডার বানাইছি আমি তো জানি যে আমি 4টা ইমেজ দিয়ে বানাইছি স্লাইডার, তাই তো।
এই 4টা ইমেজে তো আর ওয়াও স্লাইডার ডিফল্ট লেখা নাই, লেখা আছে। আমি এই ইমেজগুলোকে কপি করে এখানে দিয়ে দিব। যদি আমার ওই আগেকার ইমেজের সাথে নেমগুলো যদি সেম টু সেম থাকে তাহলে কোনো সমস্যা হবে না। সেম টু সেম না থাকে তাহলে সেম টু সেম না থাকলে আসবে না, বানায় দিতে তাহলে আপনার ওই নেমগুলো সেম করে দিতে হবে, ঠিক আছে? তাহলে হবে। আপনার শুধু এতটুকু মনে রাখতে হবে যে আমি যে ইমেজগুলো কপি করে দিচ্ছি আগের ইমেজ আর এই ইমেজের নেমগুলো সেম আছে কিনা, কারণ নেমগুলো ধরে তো আপনার জাভাস্ক্রিপ্টে কোড করা। তো এইগুলো যদি নেমগুলো ঠিক থাকে তাহলে আমি এখানে জাস্ট যেতে পারি একটা রিলোড দিই। স্লাইডার নেম আছে, এবারে স্লাইডার দেখে কেউ বুঝবে? যখন ওরা আপলোড করে তখন ওদের একটা ট্যাগ লাগাবে। এখন ওদের সফটওয়্যারতে বানাইলে ওই স্লাইডারের নিচে ইমেজের ওখানে ওরা একটা নেম লিখে দেয়। এখন আমি ওটা ফটোশপে কাটতে গেলে অরিজিনাল ইমেজ থাকে না, এই জায়গায় একটু ইউজের মতো হয়ে যায়। তো আমি কি করতে পারি যে আমি এই ইমেজগুলো ইউজ করে তো স্লাইডার বানাইছি। সো আমি যখন ইমেজটাকে ফার্স্টে ইউজ করছি তখন তার স্লাইডার ওয়াও স্লাইডার নেম ইমেজের উপর লেখা ছিল না। তো আমি কি করলাম যে স্লাইডার বানানোর পর যে ইমেজগুলো ছিল ওগুলোকে ডিলিট করে দিলাম আর আমার আগের ইমেজটা কপি করে ফোল্ডার দিয়ে দিলাম। তুমি এখানে যেটা সুবিধা সাইজের ইয়েটা আগের বার যেমন পুরো ইমেজটা আগের ওটা রিসাইজ করছিল। কিন্তু এখন তো তাহলে একটা কাজ করতে হবে, কি করতে পারি যে আমি এই ইমেজটা ডিলিট করার আগে যে ইমেজটাকে ডিলিট করে দিচ্ছি ওটা আমি ফটোশপে নিয়ে যাবো, নিয়ে যেয়ে দেখবো ওটার হাইট ওয়েট কত আছে, দেখার পরে এখানে এটার হাইট ওয়েট দিয়ে দিব, তাহলে তার সমস্যা নেই। তো কাজ করতে একটা জিনিস কি যে আমি এটা নিয়ে ট্রাই করছিলাম যে এখান থেকে আমি টেক্সটটা উঠে দেবো, ওরা কোডটা এমন ভাবে করছে যে এই টেক্সটটা ওরা উঠাই দিতে পারবে, কিন্তু এই জন্য কম পকেট ধরে আপনার $50 বেশি চাই। ওদের আমি একটা মেল দিয়েছিলাম, ওরা বলতে $50 উপরে যদি পে করে তাহলে দিবে, কারণ আমাদের এটা ইনস্টল করছে এটা ট্রায়াল ভার্সন, ঠিক আছে? তো সেটা ট্রায়াল ভার্সন হলে এখানে কিছু একটা থাকবে। এখন পরে যে দেখলাম যে আমি যদি ওখানে কানেকশন মানে ইমেজটা যদি কোনোভাবে চেঞ্জ করে দিতে পারি তাহলে তো আমার প্রবলেম নেই। একটু স্কুরি পদ্ধতি অবলম্বন করলে আমার $50 দেওয়া লাগে না। একটা সফটওয়্যার ইউজ করবো তাও যদি $50 দেওয়া লাগে তাহলে আমার ইনকাম করতে হবে কয় ডলার চিন্তা করে। তো যাই হোক স্লাইডার তো এখন অ্যাড করতে পারবো, সমস্যা তো নাই। মানে আমাদের যে ইয়ার থাকবে ওটাতে আপলোড